হ্যাঁ, অন আছে। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা আমাদের অ্যাডন কোর্সের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আপনারা আছেন। আজকে বক্তা হিসেবে আছেন আমাদের সঙ্গে মৃদুল হক, মৃদুলদা। আমি যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করছি সেই সময় মৃদুলদারা গবেষণা করছেন, এবং গবেষণা যে অসাধারণ করেন তখন থেকে বুঝতে পেরেছি, লেখালেখি থেকে শুরু করে সবকিছু। তো স্বাভাবিকভাবে মৃদুলদার সঙ্গে মাস্টার্স পড়াকালীনে তার সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ। মৃদুলদার আহ মৃদুল দাকে নিয়ে বলবার অনেক কথা আছে, কিন্তু আপাতত যেটুকু না বললেই নয় সেটাই বলার। মৃদুলদা এখন একটি পত্রিকা করে, পড়শি, যেটি অসম্ভব একটি ভালো পত্রিকা। আপনারা দেখে থাকবেন যারা বাংলা বই পড়েন, বাংলা পত্র পত্রিকা পড়েন। মৃদুলদা দাঙ্গা নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন। মৃদুলদা একজন অধ্যাপক বাংলা সাহিত্যের। মৃদুলদার বলবার বিষয় ছিল বা আছে আজকে, সেটি হচ্ছে আমাদের যে ইসলামিক ট্র্যাডিশন আছে সেই ট্র্যাডিশনের বিষয়কে নিয়ে। মূলত ভিন্ন ভাষাভাষী মানুষেরা যেভাবে ইসলামকে চর্চা করেন, ইসলামিক ট্র্যাডিশনকে চর্চা করেন, সেটা আমাদের বাংলায় কিভাবে অনুবাদ হচ্ছে এবং কতটা হচ্ছে সেই বিষয় নিয়ে মৃদুলদা বলবেন। আমি মৃদুলদাকে অনুরোধ করছি শুরু করবার জন্য। মৃদুলদা, আমরা মোটামুটি 1 ঘন্টা আলোচনা করব, 7টা থেকে 8টা। 8টার পর আমাদের 8:30 অবধি আলোচনা। বেশ, তার মাঝখানে সকলে যারা পার্টিসিপেন্টরা রয়েছেন তারা চ্যাট বক্সে এসে প্রশ্ন করে যাবেন। তুমি বলতে থাকো প্লিজ। ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক, গৌতম? হ্যাঁ, একদম দাদা, শোনা যাচ্ছে। ওকে ওকে। ধন্যবাদ মানিকচক কলেজ এবং বিশেষ করে গৌতমকে, সে আমাকে এমন একটা সুযোগ দিয়েছে। গৌতমের সঙ্গে যখন কথা হচ্ছিল যে কি নিয়ে বলবো, সেই মুহূর্তে আমিও একটু দ্বিধার মধ্যে ছিলাম, এই জন্য যে গৌতম যেহেতু আমার আফগানিস্তানের গল্পের অনুবাদের বইটা আহ ও উল্টে পাল্টে দেখার সুযোগ হয়েছিল, সেজন্য গৌতম বলেছিল। হ্যাঁ, তো এই বই নিয়ে আফগানিস্তানের গল্পের অনুবাদ ইত্যাদি নিয়ে বলার জন্য বলেছিল, কিন্তু আফগানিস্তানের যে গল্পগুলো আমি সবই বেশিরভাগই ইংরেজি থেকে করা, এবং সে কারণে আমি ওই বিষয়টিকে আর খুব একটা বলার আগ্রহ পেলাম না। কিন্তু উম, আগের দিনের একটা কাফিদার একটা লেকচারে শুনছিলাম, তখন কাফিদা কে কেউ একজন মাস্টার মশাই সম্ভবত প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের উর্দু কবি তাদের অবস্থান, তাদের রাজনীতি, তাদের লেখালেখি ইত্যাদি নিয়ে। তো গৌতম যে পত্রিকার কথাটি বলল, পড়শি, সেই পড়শি আমরা একটা পত্রিকার বেশ কয়েকটা সংখ্যা করেছিলাম। শাহ আব্দুল করিম, বিজয় সরকার, আরেকটা সংখ্যা করেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যার সেখানে আমরা একটা পাঠ, একটা দুটো প্রবন্ধ এবং আলোচনা রেখেছিলাম যে বাংলাদেশের যারা উর্দু কবি তারা এই মুক্তিযুদ্ধ কিংবা এর রাজনীতি, এই বিষয়টাকে তারা কিভাবে দেখেছেন, এবং তাদের লেখালেখি, তাদের কবিতা, তাদের পত্রিকা প্রকাশ, সবকিছুর মধ্যে দিয়ে তারা আসলে বাংলাদেশকে কিংবা সেই সময় পাকিস্তান, সেই ব্যাপারটাকে তারা কিভাবে ভেবেছেন। তো এটা দেখা দেখির সময়ই আমার দেখছিলাম যে বাংলাদেশের উর্দু কবি বলতে আমরা কাদের কথা বলবো। অনেকেই লিখেছেন, আমরা এখানে অনেকেই আগের দিনের কাফিদার লেকচারের সময় বুঝতে পেরেছিলাম, বেশ অনেকেই জানেন আসাদ চৌধুরী, তিনি বাংলাদেশের প্রচুর উর্দু কবিতা তিনি অনুবাদ করেছেন। কিন্তু আমার আজকের বলার বিষয়টা হচ্ছে মূলত দু একজন কবি, তারা
তাদের অনুবাদ, এবং তারা এই 47 থেকে 71 পর্যন্ত এই সময় পর্ব এবং 71-এর পরে যখন বাংলাদেশ গঠিত হচ্ছে, সেই বাংলাদেশের প্রেক্ষিতে নতুন রাষ্ট্রীয় পরিচয়ের মধ্যে তারা আসলে নিজেদেরকে কিভাবে দেখছেন, কিংবা নতুন রাষ্ট্র তাদেরকে কিভাবে মূল্যায়ন করছে, তাদেরকে কিভাবে দেখছে, এই বিষয়টাকে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। অনেকেই এখানে এই বিষয়টা তাদের কাছে নতুন মনে নাও হতে পারে, তারা অনেকেই এই বিষয়টা জানেন। বিশেষ করে যে দুজন কবির কথা প্রথমেই বলতে হয়, একজন নওশাদ নূরি আর একজন আহমেদ ইলিয়াস। আরো অনেকেই আছেন, কিন্তু 1 ঘন্টার মধ্যে আমাকে শেষ করতে হবে, তো আমি চেষ্টা করছি নওশাদ নূরি এবং আহমেদ ইলিয়াস এই দুজনকে ধরে কিছু কথা বলার। নওশাদ নূরির অনেকেই জানেন, এবং আমি যে স্টাডি মেটেরিয়াল দিয়েছি সেখানেও দেখা যাবে যে নওশাদ নূরির জন্ম মূলত বিহারের 1926 সালে, এবং নওশাদ নূরি একজন আপাদমস্তক বামপন্থী কবি বলা যেতে পারে, উর্দু কবি। তিনি 1946 থেকে 50 এই সময় পর্বে প্রোগ্রেসিভ রাইটার্স মুভমেন্টের বিহার শাখার সেক্রেটারি ছিলেন তিনি। কিন্তু মুশকিলটা হলো তারপরেই 1950-এর পর যখন তিনি জওহরলাল নেহরুকে বিদ্রূপ করে একটা কবিতা লেখেন, এবং সেই সময় একটা প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের যেসব লেখক তাদের উপর একটা প্রভাব খাটিয়ে তাদেরকে দিয়ে কিছু কবিতা, কিছু গল্প, যেগুলো আসলে সেই সময় এর কংগ্রেস সরকার তাদেরকে গুণকীর্তন করে বলার কথা বলা হয়েছিল। কিন্তু নওশাদ নূরি যেহেতু প্রথম থেকেই তিনি একেবারে বাম ঘরানার, এবং জওহরলাল নেহরুর সঙ্গে বৈদেশিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে তাকে তিনি বেশ কিছু কবিতায় আক্রমণ করেন। যেমন একটা কবিতা তিনি সেই সময় লিখেছেন, যে কবিতাটির অনুবাদ বলছি কারণ আমার উর্দু প্রনাউন্সিয়েশন খুবই খারাপ, আমি বাংলাটুকুই বলছি, যে ভারত মাতার ক্ষুধার্ত জনতা করছে তোমায় প্রণাম, করুণা করো ভিক্ষা দাও দানবীর সীতারাম। এটা লেখার পর তার উপর হুলিয়া জারি হয়, এবং তিনি সেখান থেকে পালিয়ে, সেই সময় পাকিস্তান তখনও 71 হয়নি, 1951 সালে তিনি পাকিস্তানে চলে আসেন, এবং পাকিস্তানে আসার পরে পাকিস্তানের যে বামপন্থী সংগঠন সোমেন চন্দ্রের রাজনৈতিক গুরু রণেশ দাশগুপ্ত তার শিষ্যত্ব গ্রহণ করেন, এবং তার ছত্রছায়ায় তিনি লেখালেখি এইসব শুরু করেন। এবারে সমস্যাটা হচ্ছে 51-তে যখন তিনি নতুন একটা রাষ্ট্রে আসছেন, ভারত ছেড়ে, সেই সময় এখানে আসার পরেও তার আর তার 1 বছর পরেই বাংলা ভাষা আন্দোলন হচ্ছে 1952-তে। তখন যখন তিনি এসছেন তখন শুরু হয়ে গেছে একটা বাংলা ভাষা আন্দোলনের একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই সময় তিনি তাহলে একজন উর্দু ভাষী কবি, তিনি রাজনৈতিক কারণে মাইগ্রেট হয়ে এমন একটা দেশে আসছেন যেটাকে তিনি হোমল্যান্ড ভেবে, আরেকটা নতুন হোমল্যান্ড ভেবে আসছেন, এবং সেখানে নতুন ভাবে লেখালেখি, নতুন রাজনৈতিক জীবন সবকিছু শুরু করার কথা ভাবছেন। কিন্তু এখানে এসেও দেখছেন যে ভাষার জন্য আন্দোলন হচ্ছে, তার সঙ্গে আসলে তার যে লেখালেখি, উর্দু কবিতা এবং তার সমস্ত মুখের ভাষা থেকে শুরু করে তার খুব একটা সম্পর্ক নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একজন কবির তার তিনি কোন পক্ষে যাবেন, সব থেকে গুরুত্বপূর্ণ তিনি কোন পক্ষে যাবেন, তিনি ঠিক কার হয়ে কথা বলবেন, তিনি তাহলে কি যে বাংলা ভাষা আন্দোলন হচ্ছে উর্দু ভাষার বিরুদ্ধে, সেই উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি আসলে তাহলে কোন ভাষার পক্ষে সওয়াল ধরবেন, বাংলা ভাষার পক্ষে নাকি তার যে মাতৃভাষা, যে ভাষায় তিনি কবিতা লিখে দেশ ছাড়া দেশান্তরী হতে হয়েছে, সেই ভাষাতে তিনি চর্চা করবেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো নওশাদ নূরি কিন্তু একেবারেই
তিনি উর্দু ভাষাতে কবিতা লেখা, তার চর্চা সেগুলো শুরু করলেও, চলতে থাকলেও, তিনি কিন্তু বাংলা ভাষাভাষী যারা এই আন্দোলন করছিলেন, বাংলা ভাষা আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তিনি তাদের সঙ্গেই ছিলেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত কবিতা লেখা হচ্ছে, যে সমস্ত কবিতা তিনি লিখছেন বাংলা ভাষাকে কেন্দ্র করে, এবং বাঙালি জাতীয়তাবাদী যারা আন্দোলন সেই সময় করছেন, তাদের প্রত্যেককে তিনিও কিন্তু একইভাবে, যেমন ভাবে শামসুর রহমানের কবিতা বাঙালিদের উদ্বুদ্ধ সাহায্য করেছিল সেই সময়, যেমন ভাবে অন্যান্য যারা বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন করছিলেন, যে সমস্ত বাঙালি ন্যাশনালিস্ট যারা ছিলেন সেই সময়, তাদের সঙ্গেও কিন্তু একইভাবে নওশাদ নূরি কবিতা লিখছেন। এবং তার কিছুদিন পর পরই তিনি জারিদা নামের একটা পত্রিকা করছেন, যেখানে একেবারে বাঙালি জাতীয়তাবাদী চিন্তা চেতনা, বাংলা ভাষা, এই সমস্ত কিছু নিয়ে উর্দু কমিউনিটির মানুষ তারা কি কি ভাবছেন, তাদের লেখালেখি তিনি বাংলাতে ট্রান্সলেট করে বের করছেন নওশাদ নূরি সেই সময়। একটা কবিতা যেটা ভাষা আন্দোলনকে নিয়ে, সে কবিতাটার নাম হচ্ছে মহেঞ্জোদারো। সেখানে বলছেন তিনি যে এই কবিতায় মূলত বাঙালিদের তাদের নিজস্ব বর্ণমালা, তাদের পুঁথি, তাদের নিজস্ব লোককথা, এই সমস্ত কিছু নিয়ে তিনি সেগুলো উদ্ধারের জন্য, সেগুলোর যে কত একটা গুরুত্বপূর্ণ একটা ইতিহাস, সেই ইতিহাসকে ভুলতে দেওয়া চলবে না, সবকিছু নিয়ে তিনি সেই সময় কলম ধরেছেন। কি বলছেন যে, আমার শহরের বাসিন্দারা তোমাদের পুঁথি, তোমাদের গীতা, তোমাদের লোককথা, তোমাদের গীতিমালা, তোমাদের বর্ণমালা, তোমাদের মুখের ভাষা, পাতা, পাথর, চামড়া, পিপাইরাস, তামা, লোহার উপর লিখে রেখো, আবার ফিরে আসছে ওই মহামারী, ওই দুর্যোগ আবার নেমে আসছে। কবিতা লিখছেন বাঙালি যারা বাংলা ভাষা আন্দোলন করছেন সেই সময়। এই অর্থাৎ এই সময় থেকেই তিনি মানে 51-তে তিনি ওই দেশে যাচ্ছেন, এবং 52 সাল থেকেই তিনি ওখানকার যে বামপন্থী সংগঠন তার ছত্রছায়ায় লেখালেখি করছেন, এবং তার পাশাপাশি তাদেরকে নিয়ে বাংলা ভাষার যে আন্দোলন, সেই আন্দোলনের তিনি একজন অনুঘটক হিসেবে কাজ করছেন। ইন্টারেস্টিং বিষয়, সেই সময় তারও কিছুদিন পর, বিশেষ করে 1969 থেকে 1971, যে তীব্র আন্দোলন যখন একেবারে পাকিস্তানিদের সঙ্গে এই বাংলাভাষীদের তাদের এই আন্দোলনটা যখন একেবারে প্রচন্ড মারাত্মক আকার ধারণ করেছে, এবং আপনারা যদি রেহমান সুবহানের একটা বই আপনারা যদি খেয়াল করেন, বাংলাদেশ অভ্যুদয় কিংবা রিথিঙ্কিং দ্য রোল অফ স্টেট নামের একটি বই, সেটা একটু সুযোগ নেই আজকে ডিটেলস বলার, কিন্তু সেখানে উনি পরিষ্কার দেখাচ্ছেন যে কিভাবে আসলে পশ্চিম পাকিস্তানিদের তুলনায় পূর্ব পাকিস্তানের বাঙালিরা আসলে সরকারি বিভিন্ন সেক্টরে তারা বৈষম্যের শিকার, তারা রেলের কাজ পাচ্ছে না, তাদের জিডিপি কম, এরকম প্রত্যেকটা এই বঞ্চনার থেকে মুক্তি পেতে, এই বঞ্চনার ভাষা আন্দোলন শুধু ভাষার প্রতি আবেগ থেকেও নয়, মানে তার পিছনে একটা পরিষ্কার একটা অর্থনৈতিক বৈষম্যজনিত একটা দাবি দেওয়া, একটা ক্ষোভ, ক্রোধ, এগুলোও ছিল। তো সেই সময় মুজিবের তিনি খুব ভক্ত ছিলেন, এবং মুজিব 1975 সালে বঙ্গবন্ধুকে হারিয়ে তিনি একটা কবিতাও লিখেছিলেন। সেই কবিতাটা আমি একটু বলছি, বাংলায় অনুবাদ করলে এমনটা দাঁড়ায়: সহজ সরল গায়ের মানুষ, মতলব পাকা ঝানু বিশারদ, বস্তিতে থাকা বস্তিবাসীরা, রাজনীতি বিশেষজ্ঞ বৃন্দ, তোমরা কি জানো পথের শুরুটা হয়েছিল এইখানে, পথ খোয়া গেল হাই সেও এইখানে। হে আমার প্রিয় অবোধ শিশুরা, যুদ্ধ মাঠের অবোধ সেনানী, শক্ত বাজুর নৌকার মাঝি, মুক্ত দেহাতি নওজোয়ানেরা, তোমরা কি জানো এইখানে থির ভূমিকম্পের গাছ, অগ্নিগিরির চারা, সাথে আছে বোনা। এরকম কবিতা তিনি 75 সালেও লিখছেন। এবং তার আগে 71-এর আগে শেখ মুজিব যে 6 দফার যে আন্দোলন করেছিলেন, সেই 6 দফার আন্দোলনের মূল যে বিষয়টা ছিল এটাই যে
ফেডারেল স্টেট কাঠামো থেকে পশ্চিম পাকিস্তানের একচ্ছত্র করায়ত্ত থেকে পূর্ব পাকিস্তানিদের তাদেরও বিভিন্ন দাবি দেওয়া, তাদেরও অর্থনৈতিক, সরকারি চাকরি, বিভিন্ন যে দাবি দেওয়া, সেই সমস্ত দাবি দেওয়াকে নিয়ে তিনি যে 6 দফা যে আন্দোলনের যে কথা সেই সময় মুজিব বলেছিলেন, সেই 6 দফার সমর্থনেও কিন্তু নওশাদ নূরি কবিতা লিখেছিলেন যে তোমার মুক্তি আমার মুক্তি, 6 দফা 6 দফা, এরকম তেরি নাজাত মেরি নাজাত, ছে নুকাত ছে নুকাত, এরকম লিখেছিলেন। জাভেদ হোসেনের অনুবাদে আমরা এগুলো দেখতে পাবো। কিন্তু এই নওশাদ নূরি তো তার মানে আমরা দেখছি যে তিনি প্রোগ্রেসিভ রাইটার্স মুভমেন্টের একজন বিহার শাখা সেক্রেটারি, কিন্তু সেখানেও তার রাজকীয় কারণে সেই দেশ ছেড়ে আসতে হচ্ছে। সেই দেশ ছেড়ে নতুন একটা ভূখণ্ডে আসছেন, যে জন্য এসে দেখছেন এখানে একটা ভাষা নিয়ে একটা অন্যরকম আন্দোলন চলছে, এবং যেটা তিনি তার যে মাতৃভাষা তার সঙ্গে ঠিক মেলে না বাংলা ভাষাভাষীদের সেই আন্দোলন। এবং পশ্চিম পাকিস্তানিদের তাদের নেতৃত্ব থেকে বেরিয়ে এসে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য একটা আন্দোলন করছেন, এবং সেই আন্দোলনে নওশাদ নূরি একেবারে পুরোপুরি নিজেকে ঢেলে সাজাচ্ছে, ঢেলে দিচ্ছেন নিজেকে অনুঘটক হিসেবে। চমৎকার পার্টিসিপেশন তার আমরা এই সময় দেখতে পাই। একইভাবে আমরা যদি আহমেদ ইলিয়াসের কথা বলি, আহমেদ ইলিয়াস তার যে জন্ম আমরা দেখতে পাবো, আহমেদ ইলিয়াসের জন্ম কিন্তু আমাদের এই কলকাতায় 1934 সালে। তারপর তিনি তার মা মারা যান, তারপর অন্য একজনের কাছে পালক মাতা একজন কারো কাছে মানুষ হচ্ছিলেন, বড় হচ্ছিলেন, কিন্তু তিনিও মারা যান। তারপর তিনি খুবই অল্প বয়সে, খুবই তার ভয়ঙ্কর দুঃখের জীবন, অল্প বয়সে তখন তিনি শুনলেন যে পাকিস্তানে গেলে নতুন শরণার্থী এলে তাদের একটা মাইগ্রেশন কার্ড দেওয়া হচ্ছে, এবং সেখানে তিনি ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারবেন, পড়াশুনো করতে পারবেন, এই ভেবে তিনি ঢাকাতে আসেন। কিন্তু ঢাকাতে যখন এসছেন তখন দেখছেন আবার ওখানে মাইগ্রেশন কার্ড দেওয়া বন্ধ হয়ে গেছে। ওখানকার যারা ছিলেন তারা বলছেন যে এবার চট্টগ্রামের ওখানকার ক্যাম্পে গেলে ওখানে কার্ড দেওয়া হতে পারে। তো যাই হোক, তিনি এইভাবে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন যে কোথায় একটু ঠাঁই পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে তিনি যখন এপাশে আসছেন, সবে থিতু হওয়ার কথা ভাবছেন, তারপরে দেখছেন যে তিনি ওই একইভাবে 1900 ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, তিনি এটাকে সামনে থেকে দেখছেন। কিন্তু নওশাদ নূরির মতো তিনিও আসলে একইভাবে ভাষা আন্দোলন এবং জারিদা নামে যে পত্রিকাটা নওশাদ নূরির সম্পাদনায় বেরোতো, সেই জারিদা পত্রিকার তিনিও সহ সম্পাদনার দায়িত্বে অনেকদিন পর্যন্ত ছিলেন। এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে পূর্ব পাকিস্তানের বাঙালিদের লড়াই, তাদের মুক্তির সংগ্রাম, সবকিছুকেই তিনি তার একটা সরব পক্ষপাতিত্ব ছিল। এবং তার যেসব যারা বাঙালি লেখক সাহিত্যিক বন্ধু ছিলেন, আখতারুজ্জামান ইলিয়াস থেকে শুরু করে শামসুর রহমান, এরা প্রত্যেকের সঙ্গে তার একটা তাদের নওশাদ নূরি, আহমেদ ইলিয়াস এবং অন্যান্য যেসব কবি, যারা উর্দুভাষী কবি, তারা প্রত্যেকেই কিন্তু একইভাবে একসঙ্গে তারা আন্দোলন, পথে নামা, মিছিল করা, এই সব কিছু করছেন। কিন্তু সমস্যা শুরু হচ্ছে পাকিস্তানি আমল থেকেই, যে যখন তারা এই জারিদা পত্রিকাটা বের করছে তখন থেকেই কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকদের তারা চক্ষুশূল হয়ে উঠেছিল যে তারা ভেবেছিল যে উর্দুভাষী মানেই আসলে তারা পশ্চিম পাকিস্তান বা সেই সময় পাকিস্তানি পন্থী হওয়া স্বাভাবিক, তারা কখনোই বাঙালিদের পক্ষে কথা বলবেন না। ফলত তাদের উপর বিভিন্ন রকমের জুলুম, বিভিন্ন রকমের অত্যাচার হতে থাকে সেই সময় থেকেই। ফলে তাদের সেই সময়ে তারা বিভিন্ন রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে তারা হেঁটেছেন, চলেছেন। এমনকি নওশাদ নূরি তিনি যে মিরপুরে যেখানে থাকতেন,
সেই মিরপুরের 25শে মার্চে কিন্তু নওশাদ নূরির বাড়িতেই বাংলাদেশি পতাকা তোলা হয়েছিল। নওশাদ নূরির পুত্র তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন যে আমরা মিরপুরে যেখানে থাকতাম সেইখানে আমাদের প্রতিবেশী যারা, তারা কিন্তু আমাদেরকে বারবার বিভিন্ন অজুহাতে কথা শুনিয়েছেন, এবং মানে বিহারি প্রতিবেশী যারা। এবং এখানে একটা প্রসঙ্গ একটু বলে নেওয়া দরকার। আহ সেই সময় এখনো পর্যন্ত মানে বাংলাদেশে আসলে আহ অবাঙালি যারা, তাদেরকে আহ বিহারি বলা হয়। মানে ধরুন কেউ ইউপি থেকে গেছে, কিংবা এই যে আহমেদ ইলিয়াস, তিনি তো কলকাতা থেকে গিয়েছেন, তিনি তো বিহারের বাসিন্দা নন, কিন্তু তাদেরকেও তো বিহারি বলা হতো সেই সময়, এখনো বলা হয়। আহ ফলত এই তাদের এই বিহারি যে প্রতিবেশী তাদের, তারা নওশাদ নূরির পুত্র বলছেন যে আমার বাবাকে উম, সম্বোধন, বাবাকে শুনিয়ে আমার এক বিহারি প্রতিবেশী বলছেন যে তোর বাবা তো মুজিবের কুত্তা। তো আমার বাবা বলেছিলেন আমার বাবা মুজিবের কুত্তা হলেও আহ, কিন্তু শুয়োর তো নয়। উম, যেভাবে যে নির্যাতন, যে গণহত্যা, যে জেনোসাইড পশ্চিম পাকিস্তানিরা, তারা এই রাজাকারদের সাহায্যে, সামরিক সেনাদের সাহায্যে পূর্ব পাকিস্তানের, আজকের বাংলাদেশের বাঙালিদের উপর নামিয়ে এনেছিল যে আঘাত, যে শোষণ, যে ভয়ঙ্কর অত্যাচার, সেই আহ, তার তো অনুঘটক নয়, তার সঙ্গী হিসেবে তো তিনি তো এইভাবে একটা অমানবিক একটা দাবি, অমানবিক একটা শোষণের নির্লজ্জ সমর্থনকারী হিসেবে তো আমার বাবা ছিল না। আমার বাবা ছিল একজন সত্যিকারের বামপন্থী কর্মী। তিনি এইভাবে এই অসাম্য, এই রাজনীতি, এই নৈরাজ্য, এগুলোকে তিনি কখনোই মেনে নিতেন না। কিন্তু সমস্যা হচ্ছে তারপরেই শুরু হচ্ছে, যখন এই যে 1952 থেকে 71 পর্যন্ত তারা বাঙালি ভাষা আন্দোলন কর্মী এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গ দিলেও, বাঙালিদের যে আলাদা একটা রাষ্ট্র দরকার, সেই রাষ্ট্রের দাবি দাওয়াতে নিজেদের পার্টিসিপেট করালেও সমস্যা শুরু হয় 71-এর পর। 71-এর পরে সমস্যা শুরু হয় কেন? 71-এ যে 25শে মার্চ নওশাদ নূরির বাড়িতে বাংলাদেশের পতাকা উঠছে, 26শে মার্চ সেই বাড়ি থেকেই নওশাদ নূরিকে পালাতে হচ্ছে অন্য একটা বন্ধুর আস্তানায়। কেন? কারণ ওই কলোনিটা, ওই চৌহদ্দিটা পুরোটাই বিহারি অধ্যুষিত। অতএব সমগ্র বিহারি কলোনিকে আক্রমণ করার জন্য, তার মধ্যেও যে একজন আহমেদ ইলিয়াস, একজন নওশাদ নূরি থাকতে পারেন যারা আসলে তাদের লোক, সেই বাজবিচার করার সময় তাদের ছিল না। ফলে নতুন ক্রাইসিস শুরু হচ্ছে 71-এর পর। তখন তারা আসলে বুঝতে পারছেন না যে যে রাষ্ট্রের জন্য বাঙালিদের সঙ্গে আমরা লড়াই করলাম, যে ভাষার জন্য বাঙালিদের সঙ্গে লড়াই করলাম, সেই দেশে নতুন ভাবে তাহলে কি আমরা আবার রাষ্ট্রহীন হতে চলেছি? কারণ তখন ধরে ধরে বিভিন্ন রকমের বিহারি কলোনি থেকে শুরু করে সবগুলোকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছিল, যারা মুজিবের সঙ্গে এতদিন নতুন রাষ্ট্রের লড়াইয়ের জন্য আন্দোলন করছে, তাদেরকে ধরে ধরে সেইভাবে লড়াই করছিল। সেই সময় আহমেদ ইলিয়াস তিনি বেশ কিছু কবিতা লিখছেন যে যে বাড়ির জন্য, যে নতুন দেশের সন্ধানে একটা নতুন দেশে এসেছিলাম, যে দেশের সেই দেশে এসেও আবার একটা দেশের জন্য, যে বাঙালিদের সঙ্গে আমরা লড়াই করেছিলাম, আবার নতুন ভাবে আমি কি রাষ্ট্রহীন, আবার একটা দেশহীন মানুষ হতে চলেছি। সেজন্য তিনি এই সময়কার পর্বে যে কবিতাগুলো লিখছেন, একটা কবিতা যেমন লিখছেন যে আমি নিজ ঘরে সেই অতিথি ইলিয়াস, সব আমন্ত্রণকারী যাকে ভুলে গেছে। আমি নিজ ঘরে সেই অতিথি ইলিয়াস, সব আমন্ত্রণকারী যাকে ভুলে গেছে। কোথায় এসছি আমি, কোন দেশে এসছি? সেখানে তো আমার, এখানে এসেও দেখছি আমি নতুন ভাবে আবারও হারিয়ে চলেছি। আমার দেশ তাহলে কোনটা? খোঁজ নামের একটা কবিতা, সবটাই বাংলা অনুবাদে বলছি, আমি মাপ চেয়ে নিচ্ছি। আমি অল্প একটু উর্দু জানি, কিন্তু সেটাও আসলে সেমিনার কিংবা এরকম কোনো বক্তৃতাতে বলার মতো নয়। খোঁজ নামের একটি কবিতায়, এটাও বাংলা অনুবাদ, জাভেদ হোসেনের অনুবাদ, সেই কবিতাতেও তিনি বলছেন, এ কেমন খোঁজ আমার, কোথায় এসে থেমে গেছি আমি, এ ঘর কি আমারই ঘর, সেই নিশি কি তবে হলো অবসান,
ফাঁসি কাঠের শীর্ষে যে ছিল ঝুলে, এরপর কি ভোর হলো নাকি? এখন কেউ যদি বলে দিত আমার ঘরের নিশানা কোনো, আমার ঘর ছিল, ছিল অলিন্দ, ছিল দেওয়াল। যখন পথ চলা শুরু করি আমার সাথে ছিল শুধু পথ চলা, আমার সাথে ছিল ছেড়ে যখন আহ ছেড়ে এলাম ঘর যখন, আমার নাম ছিল, ছিল পরিচয়, আমার শব্দ ছিল, ছিল ভাষা, আমার অস্তিত্বের অংশ ছিল এরা, এরা ছিল সব। এখন কোথায় যে এসে থেমেছি আমি, আশেপাশে কোথাও কিচ্ছু নেই, জীবে নেই কোনো ভাষা, ঠোঁটের আড়ালে নেই কোনো শব্দ, এ কিসের খোঁজ আমার? আরেকটা কবিতাতেও তিনি লিখছেন, পাথরের সাথে ভাব করতে তোমরা আবার আয়না ভেঙে না ফেলো, নগরে দেখা সব ভালোবাসার ছিল যে প্রথা, সে আমার, সে আবার ভুলে না যেও। এখানে এসে থেমে গেছে পা, থেমে যাও, আর সামনে কোনো পথ নেই দেখো, হয়তো এখান থেকেই ভোরের আলো ফুটবে, এরপর আর যে অপেক্ষার রাত নেই, কাঁধে বয়ে দুঃখের বোঝা, কোথায় যাব? এত পথ কিন্তু প্রাণের গন্তব্য নেই কোনো, এই বসতিতে দেখো কত অলি গলি উপগলি, খুঁজে দেখো কোথাও কোনো ঘর নেই কোনো। একজন মানুষ একটা দেশ ছেড়ে আর একটা দেশে আসছেন, সেখানে এসে নতুন ভাবে বাঁচার কথা ভাবছেন। একজন অনাথ শিশু যে আসলে যতবার নতুন ভাবে বাঁচতে চেয়েছে ততবার সে বাস্তুচ্যুত হয়েছে, দেশান্তরী হয়েছে। সে যখন নতুন স্বপ্নে, নতুন একটা আহ পরিচিতিতে বাঁচতে চেষ্টা করেছিল, সেখানেও সে একা হয়ে যাচ্ছে, সেখানেও তার আহ সে যে ভিড়, সে যে নতুন রাষ্ট্রের যে কাঠামো, যে দর্শন, জাতি রাষ্ট্রের সেই ৭১-এর পর যে কাঠামো দাঁড়াচ্ছে, সেখানে তিনি আইসোলেটেড হয়ে যাচ্ছেন। সেজন্য বলছেন এই বসতিতে দেখো কত গলি উপগলি, খুঁজে দেখো কোথাও কোনো ঘর নেই কোনো। ফলে ইলিয়াস একের পর এক সমস্ত কবিতাতে আসলে আসলে এই আহ, উম, বাস্তুচ্যুত মানুষ যারা আসলে ঘর হারিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে নতুন ভূখণ্ডে, তারাও সেখানেও তিনি কিভাবে আইসোলেটেড হয়ে যাচ্ছেন এবং বাঁচতে পারছেন না তার আরেকটা কবিতা আহ উম, অনুবাদ আমি বলে মূল আলোচনাতে আসবো আবার। এই অলিন্দ, এই দরজার সাথে কোনো সম্পর্ক নেই মানে, এখনো তবু সেই উজাড় ঘরের সাথে সম্পর্ক রয়ে গেছে। এই অলিন্দ, এই দরজার সাথে কোনো সম্পর্ক নেই মানে, এখনো তবু সেই উজাড় ঘরের সাথে সম্পর্ক রয়ে গেছে। নীড়ের দিকে উড়ে যাওয়া আর নেই, তবু সেই বৃক্ষ শাখার দিকে কেমন যেন টান রয়ে গেছে। কি চমৎকার! মানে উর্দুটা আরো চমৎকার, আমি কেউ যদি আগ্রহী হয় আমি মূল টেক্সট পরে শেয়ার করতে পারি। নীড়ের দিকে উড়ে যাওয়া আর নেই, সেই বৃক্ষ শাখার দিকে কেমন যেন টান রয়ে গেছে। এই জাল আমার জন্য নয় জানি আমি, ব্যাধের যুদ্ধ তো আমার ডানা পালকের সাথে, ব্যাধের যুদ্ধ তো আমার ডানা পালকের সাথে, অস্থির সমুদ্র বলো অথবা কাঁটা ভরা মরু, আমারই পথ চলায় আজও তাদের পরিচয়। ইলিয়াস, আমার কবিতার ধরন অন্যরকম, আমার শনাক্তি আজ আমার দক্ষ শৈলীর মাঝে। একের পর এক ইলিয়াস যে কবিতাগুলো লিখছেন, উম, সেই প্রত্যেকটা কবিতাতে আসলে এইরকম বাড়ি ছাড়ার, বাড়ি, নতুন রাষ্ট্রে নিজের আইডেন্টিটি এবং যত সম্ভব আমি জানি আহমেদ ইলিয়াস তার ২০১০ সালের আগে পর্যন্ত তিনি বোধহয় বাংলাদেশের নাগরিকত্ব পাননি। আহ, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে নাকি তাদেরকে আটকে পড়া পাকিস্তানি বলা হবে, এরকম একটা রাজনৈতিক টানাপোড়েন দীর্ঘদিন পর্যন্ত চলেছিল। সেই পরিস্থিতিতে আহ আহমেদ ইলিয়াস, নওশাদ নুরির মতো যারা কবিতা লিখছেন, তাদের আহ অবস্থান কি হবে? তারা 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 বাড়ি, ঘর, দেশ বলতে তাহলে তারা কোনটা বুঝবে? একমাত্র দেশান্তরী মানুষ, উদ্বাস্তু মানুষ যারা বা রাষ্ট্রীয় কারণে দাঙ্গা হাঙ্গামায় প্রতি মুহূর্তে যারা ঘর ছাড়া হয়, তারা তো আসলে সারা জীবন একটা বাস্তু, একটা ভিটের কথা ভাবে, আহ, আহ, যেখানে তারা নিশ্চিন্ত আশ্রয় নিতে পারবে। আমি গৌতম বলছিল যে দাঙ্গা দেশভাগ নিয়ে একটা কাজ কথা, এই কাজটা করার সময়ও আমি বাংলাদেশের বেশ কিছু এলাকা, মূলত যারা
আমাদের এদিক থেকে পশ্চিমবঙ্গ থেকে যারা ওপারে গিয়েছিলেন, আহ, সেই সমস্ত এলাকাগুলো ঘুরে আমি একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছিলাম। আহ, সাক্ষাৎকার নিতে গিয়ে আহ, সবাই বেঁচে নেই, অনেকেই মারা গেছেন, তাদের পরিবারের কাছে, লোকজনদের কাছে। ধরুন রাজশাহীতে গিয়েছি, পঞ্চগড়, খুলনাতে একটা আহ, পাড়াতে গিয়েছিলাম। খুব ইন্টারেস্টিং যে খুলনাতে যাদের সাক্ষাৎকার নিচ্ছি তারা বলছে তারা 50-এর দাঙ্গার সময় তারা আহ, খুলনার সবাই এপাশে এসেছিলেন, তেমনি বনগাঁ এবং আমাদের বসিরহাটের এদিককার অনেক মানুষ তারা খুলনা সাতক্ষীরাতে চলে গিয়েছিলেন। তো সেরকম একটা পরিবারের সাক্ষাৎকার নিতে গিয়ে বলছেন তারা যে কিভাবে তারা বর্ডার পেরিয়ে এসেছিল রাতের অন্ধকারে, আহ, এবং আসার পরে বসিরহাট থেকে যারা একসঙ্গে পালিয়ে এসে খুলনাতে যে পাড়ায় বসবাস করেছিল, বহুদিন পর্যন্ত সেই পাড়ার নাম ছিল বসিরহাট কলোনি। অর্থাৎ আহ ভূগোল পাল্টেছে, দেশ পাল্টেছে, কিন্তু আমরা যে পাড়ার মানুষের একসঙ্গে পাড়া, এক পাড়া সমেত সবাই একসঙ্গে নতুন একটা দেশে এসছি, এলেও যেন আমাদের সেই বসিরহাটটা পাল্টায়নি, একই রকম রয়ে গেছি। সেজন্য তারা বসিরহাট একই রকম ভাবে আমরা দেখবো এই যে বারাসাত যাওয়ার পথে শিয়ালদা থেকে নিউ ব্যারাকপুর পড়ে, নিউ ব্যারাকপুরের ইতিহাস পড়তে গিয়েও দেখছি যে বারাকপুরের, পূর্ববঙ্গের বারাকপুর থেকে যারা এসছিলেন এবং এই কলোনিতে যারা ঘর বেঁধে থাকতে শুরু করেছিলেন, তারা এই এই নতুন যে ভূখণ্ডে এই ব্যারাকপুরে থাকতে শুরু করলে এই জায়গাটার নাম তারা নিউ ব্যারাকপুর দেন। অর্থাৎ কিছুই পাল্টায়নি, ভূগোল পাল্টেছে, কাঁটাতার পেরিয়ে এসেছি, কিন্তু সব মানুষ তো আবার একসঙ্গে আছে, আবার নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখবো। এরকম ভাবেই তো মানুষ, দেশান্তরী মানুষ যারা সবকিছু হারিয়ে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখে, তারা তো এইভাবেই ঘর বাঁধার স্বপ্ন দেখে। তেমনি ভাবে রাজশাহীতেও দেখেছি যে অনেক বাড়ির ফলকে যে জন্ম বর্ধমান, মৃত্যু রাজশাহী, বাড়ির যে মালিক তার নামের যে নাম ফলক সেখানে লেখা। প্রচুর বাড়িতে মুর্শিদাবাদ জন্ম, মৃত্যু রাজশাহী। রাজশাহীর 64-র বিখ্যাত 62 দারুসার নামে একটা দাঙ্গা হয় দারুসা এলাকায় রাজশাহীর। ম্যাসিভ মাইগ্রেশন হয় রাজশাহী থেকে, সমস্ত হিন্দুরা এপাশে চলে আসেন এবং পদ্মার পাশের মুর্শিদাবাদ থেকে, এপাশের মুর্শিদাবাদ থেকে প্রচুর মুসলমান পরিবার তারা ওপাশে চলে যান, রাজশাহীতে চলে যান। ফলে এইরকম একটা এইরকম একটা পরিস্থিতি, এরকমই একটা ব্যাপার সেই সময় চলতে শুরু করে। কিন্তু আহমেদ ইলিয়াস আর নওশাদ নুরি, তাদেরকে, তাদের তাহলে লোকেশন কি হবে, তারা আসলে কোথায় পড়বে, তাদের দেশ কি হবে, তারা নতুন যে নতুন ভূখণ্ড 71-এর পর যে নতুন আইডেন্টিটিতে একটা দেশ তৈরি হচ্ছে বাঙালিদের জন্য, সেখানেও তো তারা আবার আইসোলেটেড হয়ে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে তাদের দেশ কি হবে? এই জন্য এই পর্যায়ে আমরা দেখতে পাবো যে এই 71-এর পর তাদের প্রত্যেকটা লেখালেখির মধ্যে আসলে এরকম একটা নস্টালজিয়া, একটা বিষণ্ণতা, যে এই কোন দেশ চেয়েছিলাম, এরকম একটা তাদের কবিতার মধ্যে ঘুরে ফিরে আসছে। সেই কারণে আমরা দেখতে পাবো যে যখন 71-এর পর আমরা জানি নহন্নতের লেখক মৈত্রী দেবী, তিনি বাংলাদেশ নিয়ে প্রচুর কাজ করেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো নহন্নতের মৈত্রী দেবী রবীন্দ্রনাথ নিয়ে যতটুকু কাজ করেছেন, তাকে নহন্নতের গসিপ স্টোরি নিয়ে যত লোক আমরা চিনি মৈত্রী দেবীকে, কিন্তু মৈত্রী দেবী বাংলাদেশ নিয়ে 47 থেকে 71 পর্যন্ত প্রচুর কাজ করেছিলেন। কেমন কাজ? তিনি নবজাতক নামে একটা পত্রিকা সম্পাদনা করছেন, 64-র যে বিখ্যাত হজরতবাল ইস্যু নিয়ে দাঙ্গা হচ্ছে দুই পাশে, এত রক্তখানা নামে একটা বই লিখছেন, যেটা পুরোটাই 47 থেকে 71-এর এই পর্বটাকে বুঝতে গেলে এত ভালো, 47 থেকে 71-এর ইতিহাসটা এত ভালো আর কোনো বাঙালি লেখক ধরতে পারেননি, আমার খুব ব্যক্তিগত মতামত এটা, মৈত্রী দেবীর মতো। এমনকি মুজিবের সঙ্গে তার খুব পার্সোনাল যোগাযোগ ছিল। তার 71-এ 64-তে যারা মারা যাচ্ছেন, শহীদ হচ্ছেন, অনেক মানুষ মৈত্রী দেবীর বাড়িতে এসে থেকেছেন, এবং মৈত্রী দেবীর সঙ্গে তাদের এরকম একটা যোগাযোগ ছিল। সেই মৈত্রী দেবী, তিনি বাংলাদেশ নিয়ে খুব সচেতন ছিলেন। তো এই 71-এর পর যখন আনন্দবাজারে
ক্ষমা নেই নামে সুভাষ মুখোপাধ্যায় একটা বিখ্যাত বিভিন্ন লেখা ফিচার লিখতে শুরু করেন, যে লেখার বিষয় হচ্ছে যে বারবার তিনি বিহারীদের প্রসঙ্গ নিয়ে আসছেন, যে বিহারীদের নৃশংসতা, বিহারীদের গণহত্যাকারী বিহারী, এই সমস্ত কথা আনন্দবাজারের পরপর লিখতে চান। তখন মৈত্রী দেবী সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে একটা তর্ক হয় যে নতুন রাষ্ট্র তো, নতুন দেশ তো গঠন হয়ে গেছে, সব বিহারি তো গণহত্যাকারী ছিল না, সব বিহারি তো পাকিস্তানি পন্থী ছিলেন না, তাদের মধ্যে কেউ কেউ তো নওশাদ নূরি বা আহমেদ ইলিয়াসদের মতো ছিলেন, যারা আসলে পশ্চিম পাকিস্তানে চলে যাননি, যারা এই বাঙালিদের সঙ্গে লড়াই করে নতুন দেশের জন্য বিহারি রাজাকার পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে লড়াই করেছেন। তাহলে এখন যদি আমরা বারবার তাদের সেই নৃশংসতার স্মৃতিকে বারবার উস্কে দিই, তাহলে কিন্তু যেসব বাঙালিপন্থী বিহারি কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবীরা এই নতুন রাষ্ট্রে বেঁচে আছেন, যারা নিজেদের জীবন বিপন্ন করে এই বাঙালিদের সঙ্গে 52 থেকে 71 পর্যন্ত লড়ে গেছেন, তারা তাহলে কিভাবে বেঁচে থাকবে? তাদের কলোনি কি বেঁচে থাকবে? তাদেরকে কি পুড়িয়ে মারা হবে না তো? তাদের অবস্থাটা কি হবে? নওশাদ নূরি কোথায় গিয়ে বাঁচবেন? আমরা দেখবো যে বিভিন্ন শুধু নওশাদ নূরি, আহমেদ ইলিয়াস নয়, কেউ কেউ যারা স্বাধীন হওয়ার পর ডিসেম্বর মাসের পর তারা খুলনাতে বন্ধুর বাড়িতে আশ্রয় নিচ্ছেন, কোন উর্দুভাষী কবি, কেউ কেউ তাদের পরিচিত ঢাকার কোনো আস্তানাতে গুটিয়ে থাকছেন, অর্থাৎ তারা বিহারি ঘেটো কিংবা কলোনি সেইগুলো থেকে বেরিয়ে এসে নতুন কোথাও আস্তানা খোঁজার চেষ্টা করছেন। ফলে তো এই 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 বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আমরা জানতে চাই, তাহলে দেখব যে নওশাদ নূরি এবং আহমেদ ইলিয়াস সহ আরো যে সমস্ত উর্দু কবি, তারা যেভাবে বাংলাদেশী আন্দোলনের সঙ্গে তারা যেভাবে জড়িত ছিলেন, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এ প্রসঙ্গে আরেকটা কথা আমাদের বলতেই হয়, যে নতুন রাষ্ট্রীয় কাঠামোয় বাংলাদেশটা তৈরি হয়েছিল তো একদম একটা পিওর একটা জাতীয়তাবাদী আন্দোলন, এবং তার যে মুজিবপন্থী যারা যারা সেই সময় লড়াই করেছিলেন পাকিস্তানিদের সঙ্গে, তাদের 71-এর পর আসলে তাদের তাদেরকে আমরা কিভাবে স্মরণ করব, তাদেরকে কিভাবে মনে রাখবো? কিংবা আনাম জাকারিয়ার একটা বিখ্যাত বই আছে 1971 কিংবা ফুটপ্রিন্টস অফ পার্টিশন, তাহলে সেখানে দেখবেন যে আনাম জাকারিয়া বারবার বলছেন যে জাতি রাষ্ট্র যে ইতিহাস তৈরি করে, ব্যক্তি মানুষের ইতিহাসটা সবসময় সেই ভাষায় কথা বলে না, তার স্মৃতি, তার যন্ত্রণা, তার অভিজ্ঞতা অনেক অন্য কথা বলে। তিনি বলছেন যে আমি ছোটবেলা দিদার কাছ থেকে শুনেছি যে ভারত হচ্ছে শত্রুদের দেশ, আনাম জাকারিয়া বলছেন, কিন্তু আমি যখন হাজার হাজার দেশান্তরী মহিলার সাক্ষাৎকার নিতে গিয়ে দেখেছি যে কোথাও কোথাও কত কত শত শত ভারতীয় তাদের জীবন বাজি রেখে তাদেরকে বর্ডার পেরিয়ে দিয়েছিলেন। ফলত যে কোনো জাতীয়তাবাদী অ্যাপ্রোচের মধ্যে আসলে এই যে মাইনরিটির যে মানুষ কিংবা ক্ষুদ্র যে জনগোষ্ঠী, তাদের কথা খুব একটা থাকে না তাদেরকে। সে কারণে 71-এর পর বাঙালি জাতীয়তাবাদ বলতে বলতে আসলে তার মধ্যে থেকে যে এই বিহারিদেরকে একেবারে মোটা দাগে, বিহারি মানেই আসলে সে পাকিস্তানি রাজাকারদের একটা সহযোদ্ধা, সহসৈনিক, তাদের এই মতবাদের ধারায় আসলে তাদের এই উচ্চকিত ঘোষণার আড়ালে আহমেদ ইলিয়াস, নওশাদ নূরির মতো উর্দু কবি যারা, তাদের খুব জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। যে কারণে মৈত্রী দেবী বারবার সুভাষ মুখোপাধ্যায়কে অনুরোধ করছেন যে এখন আর কিন্তু অত উচ্চকিত স্বরে বিহারি কোট আন কোট বিহারিদের এইভাবে বলে কোনো লেখা লিখলে যারা বাংলাদেশপন্থী, যারা যে সমস্ত কবি সাহিত্যিক, তাদের জীবন বিপন্ন হতে পারে। ফলত তাদের একইভাবে তাদের এই আস্তে আস্তে তারা আরো মানচিত্রের কোণ ঘেঁষতে ঘেঁষতে তারা মানচিত্র থেকে মুছে যেতেই শুরু করে। যে কারণে গারো কবি মাতেন্দ্র মহাসিন কিংবা
মার্তিন কিংবা চাকমা কবি মৃত্তিকা চাকমা, তার কথাও যদি আমরা বলি, তারাও কিন্তু বাংলাদেশের ওই জাতীয় কবি পরিষদের কখনো কবিতা পড়তে ডাকা হয় না। তাদেরকে একই কারণে তাদেরকে এইভাবে একইভাবে আইসোলেটেড করে দেওয়া হয়েছে। সে কারণে এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে আহমেদ ইলিয়াস এবং নওশাদ নূরির কবিতা নতুন ভাবে বাংলাতে অনুবাদ কিংবা পাঠ করা জরুরি এই জন্য যে তাদেরকে নতুন ভাবে না জানলে তাদের মনোজগৎ, তাদের রাজনৈতিক অবস্থান, এই সব কিছু যদি আমরা একটু নতুন ভাবে পড়তে না পারি, নতুন ভাবে জানতে না পারি, তাহলে আজকের মানে নতুন এক জাতীয়তাবাদীদের প্রলোভন কিংবা খপ্পরে আমাদের পড়তে হবে। কারণ আপনারা প্রত্যেকে জানেন অর্জুন আপ্পাদুরাইয়ের একটা বিখ্যাত বই আছে, ফিয়ার্স অফ স্মল নাম্বার। সেখানে তিনি দেখাচ্ছেন যে একটা রাষ্ট্র সে আসলে কিভাবে তার প্রতিপক্ষ তৈরি করার জন্য সেই রাষ্ট্রের মধ্যে অবস্থিত মাইনরিটিকে শত্রু হিসেবে প্রতিপন্ন করেন, এবং তার যে মানচিত্র, তার যে নতুন রাষ্ট্রীয় চেতনা, তার যে জাতীয়তাবাদী চেতনা, যেখানে আসলে সবসময় একটা শত্রু দরকার, সেই শত্রু নির্মাণের জন্য এবং প্রতি মুহূর্তে তার 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 রাষ্ট্রবাদী যে মতবাদ সেটাকে জিইয়ে রাখার জন্য রাষ্ট্রের মধ্যে থেকেই একটা মাইনরিটি কে বেছে নেওয়া হয় শত্রু হিসেবে, তাদেরকে তাদেরকে তাদের এই নতুন রাষ্ট্রীয় কাঠামোয়। ফলে এই ৭১-এর পর কিন্তু এই আহমেদ ইলিয়াস এবং নওশাদ নূরিদের মতো উর্দু কবি যারা ছিলেন, তাদের কিন্তু একইভাবে এই পরিস্থিতির একটা সম্মুখীন, এরকম একটা সংকটের মুখোমুখি হতে হয়েছিল। যে সংকট থেকে শুধু ৭১-এর পর শোনা, এমনকি ৯০-এর দশক, ২০১০ সালেও তারা প্রতি মুহূর্তে আমরা তাদেরকে, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন বিহারি ক্যাম্পে একটা কাজের জন্য, সাক্ষাৎকারের জন্য গিয়েছিলাম, যে তাদের ছেলে মেয়েদের কিভাবে সরকারি স্কুলে পাঠালে তাদেরকে কিভাবে, কোন দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, তাদেরকে কিভাবে আইসোলেটেড করা হচ্ছে প্রতি মুহূর্তে, সেই সবকিছু নিয়ে তারা বিভিন্ন অভিযোগ করেছেন এবং তার কোনো সুরাহা আজ পর্যন্ত হয়নি। সে কারণে আহমেদ ইলিয়াস, নওশাদ নূরিদের কবিতা নতুন ভাবে পড়া দরকার। তাদের চেতনা, তাদের দর্শন এবং আজকের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তাদেরকে আরো বেশি করে স্মরণ করা দরকার বলে আমার মনে হয়। এবারে আরো কারো কোনো প্রশ্ন থাকলে গৌতম। যদি কারো কোনো প্রশ্ন কিংবা কোনো বক্তব্য থাকে তাহলে আমরা এবার একটু আলোচনা করতে পারি। হ্যাঁ গৌতম দা, আমি কি প্রশ্নগুলি পড়ে দেব? গৌতম দা? দেবাদিত্য, তুমি একটু চালাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা। আচ্ছা মৃদুলদা, আমরা আপনার বক্তব্যের প্রেক্ষিতে কিছু কথা অবশ্যই বলবো। আপাতত আপনাকে অনেক ভালোবাসা জানাই। আপনি এক অত্যন্ত স্মৃতিমেদুর সরণি দিয়ে আমাদেরকে এতক্ষণ ধরে নিয়ে চলেছিলেন। এবার আমাদের পার্টিসিপেন্টরা প্রত্যেক দিনই আমাদের কমেন্ট বক্সকে ভরিয়ে দেন সুন্দর সুন্দর প্রশ্ন করে। তো আজকেও সেরকম বেশ কিছু ভালো ভালো প্রশ্ন পেয়েছি, আমি এক এক করে সেই জায়গাটায় আসছি। ঠিক আছে, ঠিক আছে। অনন্যা দাস, উনি মৈত্রেয়ী দেবীর প্রসঙ্গে আপনি যা বলছিলেন সেই প্রসঙ্গে কিছু মন্তব্য করেছেন। এটা সম্ভবত ঠিক প্রশ্ন নয়, আমি তো করছি জায়গাটি। মৈত্রেয়ী দেবী ১৯৭৫-এ গিয়ে আসাদ চৌধুরীকে বলে আসেন তিনি যেন বাংলাদেশে উর্দু ভাষাকে মরে যেতে না দেন। অনন্যা, যদি আপনি কিছু বলতে চান, আমাদের যথেষ্ট সময় আছে, আপনি আলাপচারিতায় আসতে পারেন। হ্যাঁ স্যার, আমি যেটা বলছিলাম, মানে আমি প্রশ্ন করেছি এরপর আপনাকে, মানে আমি হ্যাঁ, তো মানে আমি একটা আসাদ চৌধুরীর ইন্টারভিউতেই পড়ছিলাম যে উনি একবার নওশাদ নূরির বাড়িতে গেছিলেন, তো ওনার বাড়ির বালিশে উর্দুতে কিছু লেখা ছিল। তো সেটা উনি নওশাদ নূরির ছেলেকে না, মেয়েকে, সম্ভবত কোনো একজন মেয়েকে পড়তে বলেছিলেন। তো মেয়েটি বললো যে না, আমি তো উর্দু পড়তে জানি না।
তো মানে এটা এখন যেটা দেখা যাচ্ছে বাংলাদেশে যারা ধরুন মেইন স্ট্রিমে মিশে যেতে চাইছে তারা তো উর্দুটাকে পরিত্যাগই করছে। তো সেই সিচুয়েশনে এখন বাংলাদেশে উর্দুর ভবিষ্যৎটা কি হবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন সূত্রেই একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম আসলে, যে বাংলাদেশের প্রেক্ষিতে শুধু বিহারি যারা ইউপি এবং বিহার থেকে মাইগ্রেট করে বাংলাদেশে এসেছিলেন তাদের বিভিন্ন তাদের নিয়ে বিভিন্ন লেখালেখি আছে আসলে। কিন্তু এখানে একটা সংকটটি হচ্ছে যে দীর্ঘদিন পর্যন্ত অন্তত যারা পশ্চিমবঙ্গ থেকে যারা মাইগ্রেট করে পূর্ব পাকিস্তান তৎকালীন গিয়েছিলেন সেখানে, এখন বাংলাদেশ, তারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তারা তাদের পরিবারের তাদের সন্তানের বিয়ে দেওয়ার জন্য একটা বাধার সম্মুখীন হয়েছেন, মানে যে পশ্চিমবঙ্গ থেকে আসা, অতএব ওদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। ও পূর্ববঙ্গের বাঙালিরাই তারাই কিন্তু তাদের পরিবারের এরকম একটা সংকটের মধ্যে দিয়ে গিয়েছিল। সে কারণে তারা কিন্তু অনেকেই এটা তাদের মানে আর কি খুব উচ্চকিত কথা ছিল যে আই এম নট এ রিফিউজি, আই এম এন ওপটি। উইলিয়াম ভ্যান সেন্ডেলের একটা চমৎকার লেখা আছে যে আই এম নট এ রিফিউজি নিয়ে। সেখানে তিনি রাজশাহীতে যারা মাইগ্রেট করে এসেছিলেন তাদের নিয়ে কথা বলছেন যে যারা আমাদের ভারত থেকে যারা ওপাশে গিয়েছে সবাই রিফিউজি নয়। যে নওশাদ নূরি কি রিফিউজি হয়ে গিয়েছিলেন? নওশাদ নূরিতে হুলিয়া জারি হয়েছিল, তার জন্য তিনি গিয়েছেন। আহমেদ ইলিয়াস কি রিফিউজি হয়ে এসেছিলেন কলকাতা থেকে? তিনি যাননি। আহমেদ ইলিয়াস 1934-এ জন্ম, তার ক্লাস 5-এর সম্ভবত, সেই সময় তিনি ওপাশে চলে যাচ্ছেন যে অন্তত কিছু রুটি রোজগার, খাওয়া, ফ্রিতে স্কুলে পড়তে পারবো। তাই ফলত রিফিউজি পরিচিতিটা একটা দীর্ঘদিন পর্যন্ত 71-এর পরেও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তাদের কাছে একটা লজ্জা ছিল, যে কারণে খুলনার যে বসিরহাট কলোনির কথা বলেছি সেখানে কিন্তু এখন আর সেই জায়গার নাম তারা বসিরহাট কলোনি নেই। সেই জায়গা এভিডেভিট করে নাম পাল্টে নিয়ে সেই জায়গার নাম এখন বসিরহাট লেন। কলোনির হীনমন্যতা, কলোনির স্মৃতি, কলোনির কোট আনকোট লজ্জা, এগুলো মুছে ফেলতে কলোনির নাম পাল্টে সেটা লেন করে দিচ্ছেন। অর্থাৎ এই প্রেক্ষিতে ইভেন প্রচুর যারা বিহারি মুসলমান যারা, তারা প্রচুর সারনেম পরে পাল্টে তারা বাঙালি সারনেম ট্রান্সফার করে নিয়েছিলেন, এই পরিচিতিটাকে সারা জীবন যাতে না বয়ে বেড়াতে হয়। ফলত আজকের সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের প্রেক্ষিতে উর্দু ভাষার চর্চাটা খুব মানে বৌদ্ধিক স্তরে আছে, জনপরিসরে তার কিন্তু মানে চর্চা বলতে সেরকম নেই বললেই চলে। জাভেদ হোসেন এর মতো কেউ যারা রিলিজিয়াসলি এটাকে চর্চা করে চলেছেন এখনো পর্যন্ত, কিন্তু যেভাবে প্রতি দশকে রাজনীতির বিভিন্ন দর্শন তার আর রাষ্ট্রবাদী চেতনার যে বিভিন্ন বয়ান পাল্টাচ্ছে, সেখানে এর ভবিষ্যৎ কতটুকু সেই নিয়ে আমিও অনন্যা অনেকটাই সন্দেহহীন বলা যেতে পারে। মানে সিদ্ধান্তে আসা এখনই সম্ভব নয়, তবে খুব একটা সুখবর নয় এটুকু মানে আমার ব্যক্তিগত অনুমান, দেখেছি যতটুকু। খুব সুন্দর আলাপচারিতা হলো। অনন্যাকেও অনেক ধন্যবাদ এই প্রশ্নগুলি তুলে আনার জন্য। অম্লান আমাদের আর এক প্রিয় পার্টিসিপেন্ট, অম্লান হাত তুলেছেন। অম্লান, আপনি নমস্কার। হ্যাঁ, am I audible? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনার আলোচনাটি খুবই ভালো লাগলো। আমার যেটি প্রশ্ন, বর্তমান বাংলাদেশে আপনি যেটা বললেন এবং আমি বিভিন্ন রিসার্চ আর্টিকেলেও এই সম্পর্কে দেখেছি যে সেখানে কিভাবে উর্দু স্পিকিং যারা মাইগ্রেন্টস তাদেরকে এখনো কিভাবে মেন স্ট্রিমে মাইগ্রেন্ট ব্রাত্য করে রাখা হয়েছে। তো এই যে সমস্যা, যে তারাও তো এক ধরনের মাইগ্রেন্ট এবং সেই মাইগ্রেন্ট সমস্যা ফেস করছেন, রিফিউজির যে তাদের যে সমস্যা সেটা এখন কন্টিনিউড। তো এইটা নিয়ে বাংলাদেশের যারা বাঙালি সাহিত্যিক তাদের কি লেখাপত্রে বা কোথাও কি এইগুলো ধরা পড়ছে কোথাও? এটি প্রশ্ন আমার।
হ্যাঁ, মানে এটা নিয়ে 90-এর দশক থেকে তো মানে খুব তুখোর তর্ক চলছিল যে তাদেরকে কেন এখনো পর্যন্ত আটকা পড়া কোট আনকোট আটকা পড়া পাকিস্তানি বলা হবে। তাদেরকে তাদেরকে যদি এখনো পর্যন্ত সেই আইডেন্টিটিতেই যদি তাদেরকে আদারিং মধ্যে রাখা হয়, তাহলে তাদের যে নতুন রাষ্ট্র নির্মাণে তাদের যে কন্ট্রিবিউশন সেটা তাহলে কোথায় গেল, তার প্রাপ্য তারা কি করো। যেখানে আহমেদ ইলিয়াস তার একটা কবিতায় বলছেন যে আমি নিজ ঘরে সেই অতিথি ইলিয়াস, সব আমন্ত্রণকারী যাকে ভুলে গেছে। এখন বাংলাদেশের জাতীয়তাবাদী, আমার খুব ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মতামত এটা, যে যারা আওয়ামীপন্থী ঐতিহাসিক ও যারা পরে অনেক ইতিহাস চর্চা করেছেন, তারাও কি ততটা এই বিহারি যারা পরিচিতিতে আহমেদ ইলিয়াস নওশাদ নূরীদের জন্য ততটা সওয়াল করতে পেরেছিলেন? মনে হয় খুব একটা পারেননি। যে কারণে আহমেদ ইলিয়াস সম্ভবত 2010 সালে তিনি নাগরিকত্ব পান। এতদিন কেন লেগে গেল? তারা তো সবাইকে, ফলত ওই যে কথাটা আমার মানে বারবার মনে হয় যে অর্জুন আপ্পাদুরের ওই বইটা ফিয়ার্স অফ স্মল নাম্বার, তাদের এই 71-এর পর এই জাতিরাষ্ট্রের যে দর্শন, যে বাঙালি জাতীয়তাবাদ, সেখানে সেইটাকে জিইয়ে রাখার জন্য আসলে এই 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 প্রকল্পটা, বিহারীদের আদার করে রাখার এই প্রকল্পটা জারি রাখা হয়েছিল। ফলত যে মেন স্ট্রিমের বাঙালি লেখক যারা এদেরকে নিয়ে অনেক কথা বলেছেন, এদেরকে নিয়ে অনেক সওয়াল করেছেন, সেই সওয়ালটাও শেষ পর্যন্ত রাষ্ট্রের কানে অতটা পৌঁছায়নি। কারণ ভোট বড় বালাই এবং মেজরিটির বড় বালাই, সে কারণে তাদের অবস্থা আমার মনে হয় না খুব একটা কিছু হয়। আচ্ছা, এটা তো ঠিকই আছে, কিন্তু আমি যেটা জানতে চাইছি আসলে ওনাদের কোনো লেখাই বা গল্পে বা উপন্যাসে কি এই ওদের সমস্যা কি উঠে এসছে, মানে এই যে স্পেসিফিক সমস্যাটা ওনারা কি? হ্যাঁ হ্যাঁ, ওদের আহমেদ ইলিয়াস এবং নওশাদ নূরীকে নিয়ে পরবর্তীকালে যত লেখালেখি হয়েছে, সেখানে আপনার শামসুর রহমান থেকে শুরু করে ইভেন আনিসুজ্জামান এবং বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর, এরা প্রত্যেকেই কিন্তু এদের কথা স্মরণ করেছেন, 2 পৃষ্ঠা হলেও স্মরণ করেছেন যে তারা এইভাবে ছিলেন। তারা 71-এর আগে পর্যন্ত আমাদের সঙ্গে, 71-এর তীব্র ওই জেনোসাইডের সময়ও তারা আমাদের পক্ষ দিয়েছিলেন, তাদের কথা তারা বলেছেন। আমি স্মরণ করার কথাটা আসলে বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে বিহারি যারা মাইগ্রেন্ট তাদের যে দুরবস্থার কথা, এটা যেরকম বাঙালি আমাদের রিফিউজিদের দুরবস্থার কথা সাহিত্যে এসছে, সেরকম বাঙালি সাহিত্যিক উপাসকার যারা, তারা কি বিহারি মাইগ্রেন্টদের সমস্যার কথা তাদের গল্প বা উপন্যাসে তুলে ধরেছেন, সেটাই জানি। হ্যাঁ হ্যাঁ, আবুল মাজেদ নামে একজন, তার উপন্যাসটার নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, আমি পরে শেয়ার করে দিতে পারবো। তিনি তার উপন্যাসে এই কথা, মানে এই বিহারি কলোনির কথা উঠে এসছে। তারপর শওকত আলীর একটা লেখায় অবিস্মৃত স্মৃতি, সম্ভবত মেমোয়ারের ধরনে, সেখানেও এই কথা হয়েছে। টুকরো ভাবে খুব মানে অত প্রমিনেন্ট উঠে না এলেও বিক্ষিপ্ত ভাবে কিছু আমার চোখে পড়েছে, অন্তত 2-4টে বলতে পারি। আর মানে একেবারে মেন স্ট্রিমকে আসলে আমার যেটা বারবার মনে হয় যে 71-কে এমন ভাবে ওদের 71-এর ইতিহাসটাকে আসলে এমন ভাবে 71-এর ন্যারেটিভটা এমন ভাবে ডমিনেট করছে দীর্ঘদিন পর্যন্ত, মানে যে মুক্তিযুদ্ধের ওই একমুখী বয়ান, তার বাইরে খুব একটা বেরোনোটাই মুশকিল। মানে আখতারুজ্জামান ইলিয়াস তিনি চিলেকোঠার সেবায় তো অন্যরকম ভাবে ধরার চেষ্টা করেছেন, কিন্তু এটাও খুব ব্যতিক্রম আসলে, মানে অতটা নয়। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ 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 অম্লানকে। আমরা জোয়ানার থেকেও খুব সুন্দর প্রশ্ন পেয়েছি। জোয়ানা, আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি, আফটার দ্যাট আই থিঙ্ক ইউ ক্যান ইন্টারাক্ট উইথ মৃদুলদা। জোয়ানা বলছেন, পাকিস্তানি লিটারেচার at present is being represented by those who write mostly in English, not Urdu. To make things thornier, many of them are not even Pakistani citizens, some not even of Pakistani origin, and quite a few have never been to Pakistan. জোয়ানা এখানে কয়েকজন এর কথা বলছেন, ওনাদের ব্যাপারে আমি জোয়ানাকেই আরো বিস্তারিত বলতে অনুরোধ করব।
How about the national and religious identity of the Pakistani literature? Does translating Pakistani texts into Bengali helps to recover national and religious identity? জোয়ানার প্রশ্ন, আমরা মৃদুলদার থেকে উত্তর নেব। আর জোয়ানা, আপনি অবশ্যই আলাপচারিতায় আসতে পারেন, যথেষ্ট সময় রয়েছে। থ্যাংক ইউ, চমৎকার একটি প্রশ্ন। কিন্তু এটা এই প্রশ্নটা আমি এইভাবে সত্যিও ভেবে দেখিনি। মানে পাকিস্তানের অন্তত যারা মানে ইন্টারন্যাশনাল লেভেলের স্কলার, তারা প্রত্যেকেই আসলে ইংরেজিতেই লেখালেখি করেন, বেশি যে অন্তত যে নামগুলো আমরা জানি পরিচিত। কিন্তু এই সংকটটির ব্যাপারে এটার উত্তর ঠিক আমার ঠিক জানা নেই। মানে তারা কেন লিখছেন না, তাহলে আমাকে একটু একটা কারণ তো খুব একাডেমিক কারণ হতে পারে যে বেশি সংখ্যক অডিয়েন্স পাঠকের কাছে পৌঁছানোর জন্য এই ইংরেজির আসলে কোনো বিকল্প নেই, যে কারণে তারা বারবার এটা করতে চাইছেন হয়তো। কিন্তু তার বাইরে সেটা তাদের লেখার মধ্যে ন্যাশনাল আইডেন্টিটি, রিলিজিয়াস আইডেন্টিটি কতটা উঠে এসছে, এটা ঠিক আমি বলতে পারবো না। আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। বেশ বেশ। নন্দিনী দিও বলছেন যে পার্টিশন সম্বন্ধে খুব ইউনিক একটি পার্সপেক্টিভ আমরা পেয়েছি। আচ্ছা, আমি একটা, মৃদুলদা আপনার অনুমতি নিয়ে আমি জেনারেল প্রশ্ন, আমাদের বেশ কয়েকজন পার্টিসিপেন্ট এর আগে বিভিন্ন সেশনে তুলে এনেছেন, হয়তো কোনো কারণে আজকে তারা সেটা জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছেন না, তো আমি তাদের হয়েই প্রশ্নটা করছি। যে বেশ কয়েকজন এর আগে আমাদের পার্টিশন নিয়ে দু একটি আলোচনায় এই প্রশ্নটা তুলেছিলেন যে সাদাত হাসান মান্টোকে নিয়ে বাংলায় সাহিত্য সমালোচনা কোনো বিশেষ পত্রিকা বা বই কেন্দ্রিক ভাবে কি হয়েছে, মানে সেগুলি হলে তারা সেগুলির নাম একটু জানতে চাইছেন। আচ্ছা, সাদাত হাসান মান্টোর লেখালেখি নিয়ে যদি আমি বলি, তার মানে বাংলায় অনুবাদের কথা জানতে চাইছে, নাকি বাংলার তার উপর বাংলাতে কি আলোচনা হয়েছে তাই নিয়ে জানতে চাইছেন তারা? দুটোই। আচ্ছা, মান্টোর মোস্তাক আহমেদ এবং অরূপ কুমার দাসের সম্পাদনায় একটা বই বেরিয়েছিল, মান্টোর, সাদাত হাসান মান্টো একটা বই, সেখানে অনেক আলোচনা আছে। অরূপ কুমার দাসের একটা চমৎকার ছোট মাপের একটি বই আছে, ক্ষুধাকাতর আত্মার শিল্পী মান্টো। কিন্তু এই দুটোরই পাবলিশার্স এর নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি পরে গৌতমকে শেয়ার করে দেবো, গৌতম যদি দিতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই শেয়ার করে দিও, আমি দিয়ে দেবো। হ্যাঁ, অনেক আছে গৌতম মান্টোকে নিয়ে প্রচুর চর্চা। তাহলে আমাকে শেয়ার করে দিও, আমি গ্রুপে দিয়ে দেবো। একদম ঠিক আছে। বেশ। আর এছাড়া মানে আরো একটি বিষয়, মানে ওয়ান সেকেন্ড, আমি পার্টিসিপেন্টদের হয়েই প্রশ্নগুলি রাখছি। ওনারা কয়েকজন এই বিষয়েও আমাকে অনেকবার প্রশ্ন করেছিলেন যে বাংলাতে ভালো কোনো এরকম জার্নাল আছে কিনা যেখানে এই বিষয়গুলি নিয়ে লেখালেখি করা চলে। মানে বাংলাতে মানে কোন বিষয়গুলো নিয়ে? পার্টিশন নিয়ে যদি মান্টোকে নিয়ে কেউ পার্টিকুলারলি ইন্টারেস্টেড হন, হ্যাঁ, এই বিষয়গুলি নিয়ে লেখালেখি হয়, এরকম কোনো বিশেষ জার্নাল আছে কিনা। আসলে আমার এই বিষয়টি সেভাবে জানা ছিল না। তাই এগুলো নিয়ে বাংলাতে তো এখন মানে এই আমাদের ইউজিসির প্রমোশনের দৌলতে অনেক জার্নাল নতুন বেরোচ্ছে, কিন্তু সিরিয়াস লেখালেখির জন্য আমি যদি বলি যে আপনার পরিচয় পত্রিকাতে, কিন্তু আমি পরিচয়ের পুরনো পত্রিকাও দেখেছি, প্রচুর মানে গালিবকে নিয়েই পরিচয়ে বোধহয় ৬-৭টা লেখা দেখেছি, মানে আলোচনা শুধু। ফলত পরিচয় পত্রিকা তো একটা মানে একেবারে উপযুক্ত প্ল্যাটফর্ম যেখানে এই সমস্ত বিষয় লেখালেখি হয়। এছাড়া কেউ যদি অনুষ্টুপে লেখা পাঠাতে পারে সেটাও হতে পারে। তারপর আমাদের আলোচনা চক্র পত্রিকা আছে, আলোচনা চক্র,
এই ধরনের মানে একটু স্ট্যান্ডার্ড পত্রিকা বলতে আপাতত এইগুলোর নাম মনে আসছে। আবার আপনার এবং মুশায়রা, তারাও তো এই সমস্ত সংখ্যা করে। কবিতীর্থ আমি জানি না এখন অতটা রেগুলার বেরোয় কিনা। এই ধরনের পত্রিকাগুলো দেখা যেতে পারে। বেশ বেশ, আমি যেহেতু আমাদের এখনো বেশ কিছুটা সময় আছে, আমি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটি ওপেন ইনভিটেশন রাখছি। আপনারা এখনো যদি কোনো আলাপচারিতায় আসতে চান, আমাদের যথেষ্ট সময় রয়েছে। আমরা হ্যাঁ, সৌমি বলছেন অরূপ স্যারের বইটি প্রকাশনী। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো তথ্য পাওয়া গেল। শ্রীতা শুরুর দিকে, শ্রীতাও বাংলা বিষয়ের সাথে যুক্ত, বাংলা বিষয়ে তিনি অধ্যাপিকা, এবং শ্রীতা খুব সুন্দর কিছু কথা বলছিলেন আপনার প্রেজেন্টেশন সম্বন্ধে। শ্রীতা, যদি আপনি কিছু বলতে চান, প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ, আমি বলছিলাম যে দেশভাগ তো একটা ক্ষত বটে, যেটাতে আজও আমরা কম বেশি আক্রান্ত। মানে আমাদের প্রজন্ম হয়তো সেভাবে এটা অতটা দেখেনি, কিন্তু আমার বাবাকে তো আমি প্রকৃতই জানি যে তিনি কিভাবে মানে এক রাত্রের মধ্যে দেশ ছাড়া ইত্যাদি ইত্যাদি হওয়া। কিন্তু মানে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরও কিন্তু না, আমরা যেহেতু ওই মাইগ্রেট করা ইত্যাদি ওই সমস্যাটা হয়তো সেই তারা খাওয়া ব্যাপারটা আমাদের মধ্যে নেই এখন, কিন্তু জীবিকার জন্য তারা খেয়ে বেরিয়ে আসা নিজের জায়গা ছেড়ে এবং অন্য জায়গায় গিয়ে কি যে প্রচন্ড, মানে অনেকে বলেন বটে যে এগুলো একটা কাল্পনিক যন্ত্রণা, কাল্পনিক দুঃখ, কাল্পনিক কষ্ট, যে নিজের জায়গা ছেড়ে অন্য কোথাও উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছ, এ আর কি বড় কথা। কিন্তু জানেন আমাদেরও ঠিক ওরকমই, মানে যেখান থেকে আসছি সেই জায়গাটা আমাদের আর হয়তো মনে রাখবে না, এবং যেখানে যাব সেখানে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে 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 যখন বছর 20 বাদে অ্যাট দ্য এন্ড গিয়ে আমাদের একটা পরিচিতি তৈরি হবে, ততদিনে বয়স ফুরিয়ে যাবে। একদম 100% সহমত। আচ্ছা, আমি কি বলবো কিছু কথা? আপনার কিছু বলার থাকলে বলুন। ঠিক আছে, চমৎকার। মানে আপনার এই প্রশ্ন আমাকে একটা বিষয় ধরিয়ে দিতে সাহায্য করলো, থ্যাংক ইউ ওই জন্য আপনাকে আরো একবার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে, ভন্ডুল মামার বাড়ি। ওকে, বিভূতিভূষণের গল্পটি ভারী ইন্টারেস্টিং। মানে বিভূতিভূষণ যখন এই পার্টিশনের আগে যখন বনগা পূর্ব পাকিস্তানের মধ্যে চলে যাবে নাকি পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে, ভারতের মধ্যে থাকবে, এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। ফলত সেই সময় তিনি বেশ কিছু লেখালেখি চিঠিপত্রের মধ্যে ভাইকে চিঠি লিখছেন যে দেশটা কি পাকিস্তানের মধ্যে চলে যাবে, এই সংকটের কথা লিখছেন। এবং তার বিভিন্ন গল্পে আসলে বিভিন্ন চরিত্র তারা ওই সময় বনগা ছেড়ে এই যেটাকে আমরা মেন লাইন বলি তার ধারে বিভিন্ন অল্প দামে প্লট কিনে সেখানে বাড়ি বাঁধার স্বপ্ন দেখছে, এরকম একটা সংকটের কথা আছে। তো ভন্ডুল মামার বাড়ি নামের যে গল্পটি, সেই গল্পটি মানে অসাধারণ একটি গল্প। গল্পটির বিষয়টা একটু সময় আছে যখন আমি বলছি একটু, যে গল্পটির বিষয়টা হচ্ছে ভন্ডুল মামা তিনি একজন সরকারি চাকুরে এবং তিনি কলকাতাতে এসে চাকরি করেন, এবং সেখানেই তিনি সন্তান স্ত্রী এদেরকে নিয়ে থাকেন। আর মাঝে মাঝে পুজোর ছুটি কিংবা গরমের ছুটিতে বাড়িতে আসেন সেই জমানো টাকায় তিনি অল্প অল্প করে বাড়ি তৈরি করেন। গ্রামের যে গ্রাম ছেড়ে তিনি কলকাতাতে যাচ্ছেন সেই গ্রামে ফিরে অল্প অল্প করে বাড়ি তৈরি করেন। তো এই ভন্ডুল মামা যখন ভন্ডুল মামাটাকে তাহলে কে বলছে, কারণ ওই পাড়ারই একটি ছেলে, তার আসলে সম্পর্কে তিনি মামা হন, সেই জন্য তিনি ভন্ডুল মামার এই কথক, আসলে তিনি আসলে ভন্ডুল মামা সম্বোধন করে গল্পটা বলছেন। তো এই ভন্ডুল মামা যখন এই ছেলেটি সে প্রতিবার ছুটির সময় সেই তার মামার বাড়িতে যায় এবং দেখে যে এই ভন্ডুল মামা সে একটা কল্পনায় একটা কাল্পনিক একটা সংলাপ নিজের মধ্যে জিয়ে রাখে যে ভন্ডুল মামার ঘরটা অনেকটা গাঁথা হয়েছে, তাহলে বোধহয় ভন্ডুল মামা অনেকটা টাকা জমাতে পেরেছে। পরের 6 মাস পরে আবার একটু গিয়ে দেখছেন যে তার বাড়ি আরো একটু গাঁথা হয়েছে, আরো একটু উপরে উঠেছে। তখন বলছেন ভন্ডুল মামা বোধহয় কিছু গ্র্যাচুইটি কিছু বোনাস পেয়েছেন হয়তো চাকরি যেখানে করেন, সেই জন্য আরো একটু কাজ করতে পেরেছেন।
আবার গিয়ে দেখছেন যে ভন্ডুল মামা কোনো কাজ করতে পারেননি, তখন ভাবছেন ভন্ডুল মামার ছেলেরা হয়তো পড়াশোনায় অনেক খরচ হচ্ছে, সেই জন্য আর আসতে বাড়ি ঘর করতে পারছেন না। তো এরকম করতে করতে দেখা যাবে গল্পটা শেষ হচ্ছে যখন, তখন দেখা যাবে যে বাড়িটা শেষ হয়ে গেছে ভন্ডুল মামার বানানো, ততদিনে ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, তার স্ত্রীও মারা গেছেন। সেই ভন্ডুল মামার সঙ্গে এই কথকের কলকাতাতে দেখা হচ্ছে এবং তিনি বলছেন যে বাড়ি তো খুব খুব স্বপ্ন করে বাড়ি করেছিলাম বাবা সারা জীবন ধরে, বাইরে থেকে থেকে, যে একটা নিজের বাড়ি হবে। এই কলকাতার বাসা, দেখবেন বাসা আর বাড়ি বলে একটা খুব কথা, বিশেষ করে যারা রিফিউজি তাদের মধ্যে, বাসা মানে অস্থায়ী জায়গা, কলকাতায় বাসা বাড়ি, মেস বাড়ি, মেসে থাকা, আর বাড়ি মানে হচ্ছে স্থায়ী ঠিকানা, যেখানে আসলে পৈতৃক ভিটের যেখানে আসলে সংযোগ থাকে। ফলত এই ভন্ডুল মামা তিনি বাড়ি করতে করতেই তার চাকরি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু চাকরি যখন শেষ হচ্ছে তখন তার ছেলেমেয়েরাও বড় বড় চাকরি করছে, কিন্তু ছেলে মেয়েদের কাছে আসলে ওই বাড়ির কোনো নস্টালজিয়া নেই, কারণ তারা ছোট থেকেই কলকাতাতেই বড় হয়েছে, কলকাতাতেই, তারা গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে ফিরতে চায় না। তো এই ভন্ডুল মামা যখন দেশের বাড়িতে ফিরছে, সবকিছু, তার স্ত্রী মারা যাচ্ছেন, ফিরছে, তখন দেখা যাচ্ছে একেবারে গল্পটা খুব করুণ ভাবে শেষ হচ্ছে যে আস্তে আস্তে এই যখন কলকাতাতে গিয়ে ভন্ডুল মামা স্মৃতিচারণ করছেন যে যখন নতুন চাকরি নিয়ে কলকাতাতে গিয়েছিলাম তখন এই গ্রাম কত জাঁকজমক ছিল, আজকে পুরো গ্রামটা শ্মশান হয়ে গেছে, এই গ্রামে সবাই কেউ আর থাকে না। আপনি যেটা বললেন আরো উন্নতির নেশায় আসলে আমাদের প্রতি মুহূর্তে যেভাবে একটা সেই ঋত্বিক ঘটকের মতো কে উদ্বাস্তু নয়, প্রতি মুহূর্তে আমাদেরকে রিপ্লেস হতে হচ্ছে, প্রতি মুহূর্তে। আমি নিজেই একজন রিপ্লেসড মানুষ, আমার বসিরহাট বাড়ি, তারপর 20 বছর প্রায় বাইরে আছি। তো আমাদের এই ক্রাইসিসটা যে আমরা এবার আমরা ফিরতেও পারছি না বাড়িতে, আবার এই যে যেখানে এসে থাকছি সেখানেও আসলে বহিরাগত একটা সেই আইডেন্টিটি নিয়ে বাঁচতে পারি না। ফলত এই ভন্ডুল মামাও দেখতে পাবো তিনি গ্রামের বাড়িতে ফিরে আসছেন, ফিরে এসে সেই ঘরের মধ্যে মরে পড়ে থাকছেন 3 দিন ধরে, কিন্তু তার লাশ চিহ্নিত করার, তিনি বেঁচে আছেন না মরে আছেন এই চিহ্নিত করার মানুষটুকু কোনো প্রতিবেশী আর নেই। এরকম একটা ট্র্যাজেডি দিয়ে গল্পটা শেষ হচ্ছে। মানিক বন্দ্যোপাধ্যায় থেকেই যায় আমাদের মধ্যে, থেকেই যায়। মানিক বন্দ্যোপাধ্যায় একটা চমৎকার গল্প লিখেছিলেন লেভেল ক্রসিং। সেখানে একটা ড্রাইভার, তিনি এরকম কলকাতাতে গাড়ি চালান এবং তার রাতের বেলা তার জাঁকজমক কলকাতা শহর খুব ভাল লাগে, আবার দিনের বেলা ভোরবেলা হলে তখন তার গ্রামের কথা মনে পড়ে। এবং ওই লেভেল ক্রসিং এর একদিকে আসলে শহর, তার চাকরি, তার বেঁচে থাকা, আর একদিকে হচ্ছে তার ইতিহাস, তার অতীত, সবকিছু, এই দুইয়ের মাঝখানে সে আটকে পড়ে। সে রাতের বেলা পাগলের মতো বাড়ি চলে আসছে, আবার ভোরবেলা কলকাতায় ছুটে আসছে। সে বুঝতে পারছে না, মানে শহরে থাকার পরে সে বুঝতে পারছে না এটাই তার দেশ, আবার গ্রামে ফিরে বুঝতে এখানেও স্বস্তি পাচ্ছি না। যারা রিপ্লেস মানুষের এটা একটা ক্রাইসিস, সে বুঝতে পারেন আসলে যে কোনটা তার আসল ঠিকানা, কোথায় আমার অ্যাকচুয়াল বাড়ি। কিন্তু মনে শান্তি থাকে না, মনে স্বস্তিটা থাকে না, থাকে না। ফলে তাকে ডাক্তার দেখানো হচ্ছে, যেখানে কাজ করেন সেখানে ডাক্তার দেখানো হচ্ছে যে তার মানসিক কোনো রোগ হলো কিনা, কিন্তু ডাক্তারও কোনো রোগ ধরতে পারছে না। এই সাংঘাতিক রোগ এটা, মানে এর কোনো মানে মুক্তি নেই। চরিত্র আমার যেটুকু মানে কথা বলতে বলতে আমাকে যেহেতু উনি অধিকার দিলেন তাই বলি, নোনা জল গল্পটা মনে আছে? সেই মনিরুদ্দিন নামে লোকটি, হ্যাঁ, বিচার কোথায়, তো তারও তো এরকমই ছিল। আপনি যখন ঘর বাড়ি বানানোর কথা বলছেন, হ্যাঁ, এমনকি সে মসজিদ বানাচ্ছে, পুকুর বানাচ্ছে, তালাব বানাচ্ছে, সবকিছু করছে, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত তাকে সেই খালি হাতেই থাকতে হচ্ছে, এবং তারও মাটি ছেড়ে যাওয়া সেই উচ্চাকাঙ্ক্ষী হয়ে ভালো জীবনের, উন্নততর জীবনের সন্ধানে। একদমই তাই। আপনারা খুব সুন্দর কথোপকথন হচ্ছিল, এবং আমরা তো বারবারই বলি যে আমাদের এই উদ্যোগের একটা অন্যতম দিক হলো আমাদের যারা রিসোর্স পার্সন হিসেবে আসছেন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দেওয়া, কথা বলিয়ে দেওয়া। তার কারণ বিভিন্ন ভাবে আমাদের এটা মনে হয় যে একাডেমিক সার্কেলটা বিপজ্জনক ভাবে ছোট করে দেওয়ার আরো নানান রকম প্রয়াস বোধহয় প্রতি মুহূর্তে চারিদিকে হচ্ছে। তার মধ্যে আমরা সমমনস্করা যদি এক জায়গায় হতে পারি, তাহলে ভবিষ্যতে আরো 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 হয়তো এরকম আলোচনা বিভিন্ন জায়গায় হতে থাকুক, এটাই আমাদের চাওয়া। শ্রীতা খুব সুন্দর বলেছেন, আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা।
আমি আরেকবার জেনে নিচ্ছি আমাদের শ্রোতাদের মধ্যে থেকে আর কেউ যদি আজকের যা আলোচনা বা আজকে আলোচ্য বিষয়ে যে পরিসরের মধ্যে ঘোরাফেরা করেছে তা নিয়ে যদি কিছু বলতে চান আমরা শুনে নেব, আর তারপরে আমরা ধন্যবাদ জ্ঞাপনের দিকে আস্তে আস্তে। আমি ধরে নিচ্ছি যে আজকে আমাদের আলোচনা আস্তে আস্তে এবার আমরা শেষের দিকে নিয়ে যাব। আমি আগেও বললাম যে মৃদুলদা যেভাবে আমাদের সামনে আজ বিভিন্ন বক্তব্য তুলে ধরলেন তা আমাদের কোথাও এক কিছুটা কষ্টের, কিছুটা মন খারাপ করে দেওয়া, আবার হয়তো কোথাও গিয়ে ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি এনে দেওয়া, বিভিন্ন স্মৃতির সরণি দিয়ে অনেক জায়গায় নিয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে খুব উপভোগ করেছি এবং আমার ভালো লাগছে। আমি কথাটা বারবারই বলি, আজকে আবার বলবো যে আমাদের যে উদ্যোগের পিছনে যে ভাবনাটা ছিল আমাদের দুই বিভাগের, যে বিভিন্ন স্বাদের বিভিন্ন অ্যাপ্রোচের আলোচনা আমাদের কোর্সে চলতে থাকে এবং আজকেও আবার একটি নতুন মাত্রা যোগ হলো। হয়তো আজকের সেশনের মূল সুরটি রয়ে গেল নস্টালজিয়া, এবং যে সময়ে দাঁড়িয়ে আজ আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সেটা বোধহয় এই সময়ের জন্য ভীষণ উপযোগী। সব কথা অনলাইন প্ল্যাটফর্মে তো বলা যায় না, তাই আমি এখানে খুব বিস্তারে গেলাম না, কিন্তু এই আলোচনাটি যে রেকর্ডেড হয়ে থাকছে এটাও আমাদের প্রাপ্তি, আমাদের ভবিষ্যতের শ্রোতারা শুনবেন। আমি মৃদুলদার কাজ এর কথা শুনেছি এবং আমি নিজে অনুবাদ সাহিত্য ছোটবেলা থেকেই পড়ি। আমি মৃদুলদার লেখা পড়ব, উপভোগ করব, এই আমার দীর্ঘদিনের বাসনা। তবে বিভিন্ন কাজের মধ্যে আটকে থাকায় খুব শীঘ্র সেটা করে উঠতে পারিনি, কিন্তু অদূর ভবিষ্যতে তা হবে এই আশা রাখি। এবং গৌতম দাকে, হ্যাঁ শিল্পীদি, থ্যাংক ইউ। শিল্পীদি, তুমি যদি কিছু বলতে চাও আমাদের কিন্তু একটু সময় আছে, তুমি বলতে পারো। না না, তুমি বলে দাও, লিখে দিয়েছি। না, মানে আমি এটাই বলবো যে মানে তোমার নিজস্ব যদি কোনো ইনসাইট এই জায়গায় তুমি রাখতে চাও, প্লিজ ফিল ফ্রি টু, উই হ্যাভ সাম টাইম। আসলে আমি ওই পোস্ট মেমোরির কথাটা মাথায় এলো যে এই মানে জেনারেশনাল ট্রমা যেটা, এবং মানে হয়তো আমার ঠাকুরদা এসছে বা আমার দাদু এসছে, তো তাদের মুখের গল্প শুনে তার যে একটা মানে যেটা ডিরেক্ট মেমোরি নেই, কিন্তু থ্রু স্টোরিজ, থ্রু সেকেন্ডারি এক্সপেরিয়েন্স, মানে যারা অ্যাকচুয়াল উইটনেস করেছে তাদের কাছ থেকে যখন আমরা শুনছি, সেটার যে এফেক্টটা এই যে পোস্ট মেমোরি নিয়ে, তো সেইটা মনে পড়লো আর কি, যে এখানে এইটা বোধহয় একদমই ঠিক। মানে পোস্ট মেমোরি তো পার্টিশন লিটারেচারের একটা, বিশেষ করে বাংলাতে যে লেখালেখি গুলো হয়েছে অনেকগুলোই মানে একেবারে পার্টিশনের সঙ্গে সঙ্গেই সেগুলো 90-এর দশকে বিখ্যাত বিভিন্ন লেখালেখি গুলো বাংলাতে অন্তত বেশিরভাগ সব 90-এর দশকে 2000 এর পর লেখালেখি হয়েছে, মানে আমরা যেগুলোকে বাংলাতে বিখ্যাত লেখা হিসেবে চিহ্নিত করি। ফলে তো এটা তো একটা মানে কন্টিনিউয়াস একটা প্রসেস, অবিরাম চলছে প্রতি মুহূর্তে, এবং নতুন নতুন গল্প, নতুন নতুন ইতিহাস জানার চেষ্টা করছি। একদমই সবরই কিছু বলবেন, সবরই প্লিজ আপনি বলুন, আমাদের সময় আছে। হ্যাঁ, মানে আমার বক্তব্যটা বেসিক্যালি ইটস নট এ কোয়েশ্চেন, ইটস এ স্টেটমেন্ট আর কি, এই পার্টিশন এবং পোস্ট মেমোরি রিলেটেডই। তো আমি আমার মা বাবা দুজনেই বাঙাল আর কি, আমি একদম খাস বাঙাল বাড়ির মেয়ে। আমার মা, সেই মায়েদের পরিবার 71 সালে চলে এসেছিল এবং বাবারা তারও আগে। তো মানে বেসিক্যালি আমি যখন পার্টিশন লিটারেচার পড়ছি, আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, আমাদের সেমেস্টার ওয়াইজ যখন পার্টিশন লিটারেচার পড়তে হচ্ছে, আমার মনে আছে প্রত্যেকটা ক্লাস করে বেরিয়ে মানে আমার রীতিমতো সময় লাগতো রিকভার করতে। এই একই কথাবার্তা, এই একই গল্প, এই যে আমার মা যখন আমাকে বলছে যে আমরা এরকম রাতের অন্ধকারে কলোনিতে আগুন লেগে গেছে, পাড়ায় আগুন লেগে গেছে এবং আমাদেরকে হঠাৎ করে তুলে নিয়ে আসা হচ্ছে, কিছু আনা যাচ্ছে না। আমার মায়েরা তখন খুবই ছোট যখন চলে আসছে, ম্যাক্সিমাম হয়তো 5 বছর বয়স এরকম।
মা যখন গল্প বলছে যে ওখানকার কোন স্কুলে পড়তেন, হ্যানা তেনা এইসব খাবার দাবারের কথা, মায়েরা থাকতো চট্টগ্রামে, তো সেই স্কুলটা এখনো আছে যে স্কুলে মা পড়তেন। তো আমরা এই কয়েক মাস আগে খুঁজে পেয়েছি যে স্কুলটা এখনো এক্সিস্ট করছে। মায়েদের বাড়ির সামনে কিছুটা দূরেই হেঁটে গেলে কর্ণফুলী নদী। মা এই গল্পগুলো বলে, আমরা রান্নাঘরে বসে বসে শুনতাম। তো বাবারা যখন বলে যে বাবা ছোট ছিল তখন ঢাকা থেকে চলে আসছে এই সে। তো আমি দেখেছি আমার মা বা বাবা এই কথাগুলো যতটা সহজে বলতে পারে, আমি এই কথাগুলো ততটা সহজে বলতে পারি না, বা আমি এই কথাগুলো ততটা সহজে নিতে পারি না। এটার কারণ আমি আমার আরেক বন্ধুর সাথে ডিসকাস করছিলাম যে কেন এটা হচ্ছে, কারণ ওরা তো ডিরেক্টলি ফেস করেছে, তাহলে ওরা কি করে এতটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে যেভাবে এটা আমরা পারিনি। তখন আমার মনে হয়েছিল যে ওরা অ্যাকসেপ্ট করে নিতে পেরেছিল কারণ প্রথমত they were too numbed by the incidents themselves to feel it, to realize what's happening actually. কারণ ঘটনাগুলো যেহেতু তখন তাদের সাথে ঘটছে, তাদেরকে যেহেতু অ্যাক্ট করতে হচ্ছে ইনস্ট্যান্টলি, ঘটনাটা কমপ্লিটলি বুঝে ওঠার আগেই তাদের অ্যাক্ট করতে হচ্ছে, এই চলে আসতে হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারলাম না, জাস্ট চলে এলাম বাড়িঘর ছেড়ে দিয়ে, তারপরে এখানে শিয়ালদা স্টেশনে বসে রইলাম, তারপরে তিনসুকিয়া, তারপরে আমাদের দমদম দিকে আসা, এই গোটা যে মুভমেন্টটা চলছে, এই ট্রানজিশনটা চলছে, ইট ওয়াজ টু ফাস্ট অ্যান্ড টু ফাস্ট পেসড অ্যাট দ্য সেম টাইম। সেই জন্য তারা প্রপারলি প্রসেস করে উঠতে পারেনি জিনিসটাকে, যে তারা ট্রমাটাইজড হবে বা তারা জিনিসটাকে সেই কষ্টটা পাবে। এবার আমরা পাইনি আসলে, হ্যাঁ, মানে দে ওয়ার ভেরি ইনভলভড ইন দ্য অ্যাকশনস দেমসেলভস। এবার আমরা যেহেতু পাসিভলি জিনিসটাকে পাচ্ছি, আমরা ট্রমাটাকে ফিল করছি। We feel the trauma, not the actions, and they felt the actions. They were numbed by them. আমার মনে exactly belated effect of trauma. Belated effect of trauma. আমরা প্যাসিভলি এটাকে ইনহেরিট করছি। ঠিকই, একদমই ঠিক বলে। এখানে অনন্যা একটা কমেন্ট করেছে, সেটা আমি বলতে চাইছিলাম কিন্তু সেটা আসলে নিজের বইয়ের বিজ্ঞাপন হয়ে যাবে বলে আমি আর বলিনি, কিন্তু অনন্যা বললো বলে আমার সুবিধা হলো। আমার যে দাঙ্গা পার্টিশন নিয়ে যে বইটা, সেটা মূলত এপাশ থেকে যারা ওপাশে মাইগ্রেট করেছেন তাদের নিয়ে ধরতে চেয়েছি যে তাদের কথা কিভাবে এসছে। সেখানে আব্দুল কাফিদার একটা চমৎকার একটা লেখা আছে পোস্ট মেমোরি নিয়ে, কেউ যদি পড়তে চান সেটা শুধু মানে এই বেঙ্গল পার্টিশন না, ইভেন পাঞ্জাব পার্টিশন নিয়েও, সমস্ত কিছু নিয়ে, পোস্ট মেমোরি নিয়ে, পোস্ট মেমোরির এফেক্টটা আজকের সময়ে কেমন, এমনকি মেমোরির রিপ্রেজেন্টেশনটা কি সবসময় ক্ষমতা নিরপেক্ষ নাকি ব্যক্তি নিরপেক্ষ নাকি একান্তই ইন্ডিভিজুয়াল, তার সঙ্গে কি আসলে আর কোনো কিছু যুক্ত থাকে, সেটার মধ্যে কি অন্য বিষয় কি কি থাকে, সেই নিয়ে একটা দীর্ঘ প্রায় 15,000 শব্দের তো হবেই, একটা দীর্ঘ লেখা, 10-15,000 শব্দের। বইটার নাম হচ্ছে দাঙ্গা, দেশভাগ ও উদ্বাস্তু সময়, পশ্চিম থেকে পূর্ববঙ্গ। বইটা বেরিয়েছে মানদাস প্রকাশনী থেকে, কলকাতার কলেজ স্ট্রিটের মানদাস প্রকাশনী থেকে। মানদাস, ইয়েস। খুব খুব সুন্দরভাবে আমাদের আলোচনায় আমাদের অনেকের অনেক স্মৃতি রোমন্থন হচ্ছে, উঠে আসছে, আমরা অনেকে অনেক কিছু বলছি। এটাও আমাদের উদ্যোক্তা হিসেবে প্রাপ্তি, তার কারণ আমরা বরাবরই একটা জিনিসে বিশ্বাস রাখি যে একাডেমিয়া যদি শুধুই কিছু ISSN আর ISBN এর অঙ্ক হয়ে ওঠে, তাহলে সেটা বোধহয় কোনো কাজের কথা নয়। হিউম্যানিটিজ এর আসল দিকটা বোধহয় আমরা যে মানুষ, আমাদের মধ্যে যদিও মানুষ কথাটা আজকাল বলতে আমার ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে অস্বস্তি হয়, তার কারণ বহু জন্তু জানোয়ারকে দেখতে পাই যারা মানুষের থেকে অনেক ভালো আচরণ আজকাল করে থাকে। আমি বৃহত্তর অর্থে বলছি, অবশ্যই সবার ক্ষেত্রে এটা নয়। কিন্তু এই মানবিক স্মৃতিগুলি, এই নানান রকমের কিছুটা যন্ত্রণার, কিছুটা মন খারাপ করে দেওয়ার, তার মধ্যেও একটা কোথাও গিয়ে আমি দেখেছি, মানে এই দেশভাগ নিয়ে বলতে গিয়ে মানুষকে যেমন কাঁদতে দেখেছি, তেমন হঠাৎ হঠাৎ বলতে বলতে তাদের গলার মধ্যে একটা গর্ব যে আমাদের জানিস এইরকম এরকম সব ছিল। তো এই এক অদ্ভুত স্মৃতি রোমন্থনের জায়গা। হ্যাঁ, একদমই স্মৃতি।
আমরা আমরা এই 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 জায়গাটাই চেয়েছিলাম, এবং আপনারা সেই জায়গাটাকে মর্যাদা দিয়েছেন, আপনারা কন্ট্রিবিউট করে চলেছেন প্রত্যেকটা সেশনে, তবেই এটা সফল হয়েছে, আর কিচ্ছু নয়। মানে এই ব্যাপারটা একদমই একদমই একদমই। এবং আমাদের কি জানেন তো, মানে আমরা কখনোই এটা চাইনি যে এই অ্যাড অন কোর্সটা শুধুমাত্র আপনাদের একটা সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন শেষে, সেইটুকু দিয়েই শেষ হোক। আমাদের মনে হয়েছিল যে একটা 2 মাস ব্যাপী বা তার কিছুটা সময় ব্যাপী নানান রকম আবেগ, নানান রকম চিন্তা ভাবনার আদান প্রদান চলুক, আর এর শেষে হয়তো আমাদের যাত্রাটা যখন শেষ হবে তখন আমরা আরো অনেক চিন্তা ভাবনার উপকরণ নিয়ে আবার নিজেদের কাজে ফিরে যাব। তো সেই জায়গাটা মৃদুলদার মতো মানুষদের জন্য বারবার সার্থক হচ্ছে। মৃদুলদাকে অনেক ভালোবাসা, মৃদুলদার কাজ আরো এগিয়ে চলুক। আমি অপেক্ষায় থাকবো মৃদুলদার সাথে সামনাসামনি দেখা করার। গৌতম দাকে আমরা সে ব্যাপারে নানাভাবে উৎপীড়িত করতে থাকবো, যাতে গৌতম দা মৃদুলদাকে আমাদের কলেজে সশরীরে নিয়ে আসার ব্যবস্থাটা না করে থাকতে পারে না। তো ধন্যবাদ দেবাদিত্য। আর এটা মানে আপনাদের এখানে বলতে এসছি, বলার সুযোগ পেয়েছি বলেই নয়, আমি একটি কলেজে পড়াই, কিন্তু আমি যে মানে আর কি যে পরিকল্পনা আপনারা করেছেন, এবং আমি গৌতমের সঙ্গে বলছিলাম যে বক্তাদের যে লিস্ট দেখছি সেখানে কিন্তু আমার একটু সাহসে কুলোচ্ছে না। অতএব মানে এই আন্তর্জাতিক মানের যে বক্তাদের আপনারা এখানে সুযোগ করে দিয়েছেন, তারা বলেছেন, এবং তার পাশে আমিও বলতে পেরেছি, এটা সত্যি আমার একটা মানে ভালো লাগছে খুবই। আর বিশেষ করে এত ইন্টারাকশন হলো, অনেক বিষয় আমি নিজেও জানলাম। যারা এতক্ষণ সঙ্গ দিয়েছেন প্রত্যেককে আরো একবার ধন্যবাদ জানাই। আর মানিকচক কলেজ এবং বিশেষ করে গৌতম এবং দেবাদিত্য দুজনের সঙ্গেই, দেবাদিত্যের সঙ্গে আমার সামনাসামনি আলাপের অপেক্ষায় থাকলাম। আশা করি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো পরিসরে, নতুন কোনো এরকম আদান প্রদানের জায়গায়, যেখানে আমিও আপনাদের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারি। আর আমাদের এইটুকু নিয়েই বেঁচে থাকতে হবে। সব মিলিয়ে 4-5টা একটু বড্ড ঘেটে আছে, খারাপ এর মধ্যে দিয়ে চলছি। আশা করি এই পরিসর আরো বাড়ুক। ধন্যবাদ সবাইকে। বেশ, এবং আমি